আচ্ছা, আজকে সেক্স ডিটারমিনেশন এখান থেকে হবে, তাই তো? সেক্স ডিটারমিনেশন এখান থেকে হবে যে বাবা মায়ের স্পার্ম আর ওভাম কিভাবে ডিটারমাইন করে যে ছেলে হবে না মেয়ে হবে। এটা তোমাদের আগে কোনো ক্লাসে ছিল? ছিল কিন্তু। সেক্স ডিটারমিনেশনটা আমি যেভাবে বোঝাচ্ছি বোঝো, দেখো। ধরো না, হিউম্যান একজন, একটা ম্যান আর ওমেন। তো হিউম্যানের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, থাকি না? এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা কি অটোজোম, আর দুইটা সেক্স ক্রোমোজোম ম্যানদের থাকে এক্স ওয়াই। এটা স্পার্মের মধ্যে থাকবে, মানে এমনি বডি সেলেও থাকে। ওমেনদের কি থাকে? 44টা অটোজোম প্লাস এক্স এক্স অ্যালোজোম, দুটা এক্স ক্রোমোজোম থাকে। হ্যাঁ, সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোমও বলে। 44টা হচ্ছে অটোজোম, এক্স ওয়াই হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। তো এই ম্যানটা যখন গ্যামেট মানে স্পার্ম প্রডিউস করবে, তার মধ্যে 44টার হাফ কত হয় বলো? 44-এর হাফ কত হয়? 22টা অটোজোম প্লাস এক্স আর ওয়াই এর হাফ, মানে যে কোনো একটা, তাই কি না? আইদার এক্স অর 22টা অটোজোম প্লাস আই অর ওয়াই। তাহলে 22 + 1 কত হচ্ছে? 23। তাহলে স্পার্মের মধ্যে 46-এর হাফ মানে 23টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22টা অটোজোম, 44-এর হাফ, আর একটা এক্স ক্রোমোজোম, এক্স ওয়াই এর হাফ, অথবা 22টা অটোজোম প্লাস ওয়াই। কিন্তু ওমেনরা কিন্তু ওদের 44-এর হাফ কত? 22টা অটোজোম প্লাস দুটা এক্স এর হাফ কত? একটা এক্স। তো যদি যতগুলাই গ্যামেট করুক না কেন, যেহেতু এদের মধ্যে দুটাই এক্স ক্রোমোজোম, তাই ওদের এক্স ক্রোমোজোমই থাকবে ওভামের মধ্যে। তাহলে এটা হলো 23। 22 + 1 23। এইবার যদি এইরকম গ্যামেট 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোমের সাথে, যদি 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম মানে এই স্পার্মের সাথে এই ওভামের যদি ফিউশন হয়, তাহলে 22 + 22 কত হয়ে গেল? 44টা অটোজোম, আর এদিকে এক্স প্লাস এক্স, তাহলে এক্স এক্স। আর এক্স এক্স থাকলে মেল হয় না ফিমেল হয়? ফিমেল। তাহলে 23 + 23 কত রিটেন করছে? 46ই হচ্ছে। কিন্তু যদি ওয়াই ক্রোমোসোম ওয়ালা স্পার্মের সাথে ওভাবে ফিউশন হয়, তাহলে 22টা অটোজোম 44টা অটোজোম প্লাস এখানে এক্স কিন্তু এখানে ওয়াই, তাহলে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হলে আবার কি হবে? মেল হবে। তাহলে 44, 45, 46, এখানেও 46টাই হচ্ছে। তাহলে এইভাবে সেক্স ডিটারমাইন হয় যে ছেলে হবে না মেয়ে হবে। কি পারবা তো? ওয়াই ওয়াই হবেই না, কারণ ফিমেলদের মধ্যে ওয়াই ক্রোমোসোম থাকেই তো না, তাই না? একটা তো মেলের থেকে আসবে, একটা ফিমেলের থেকে আসবে। না, এনি হাও কোনো হওয়ার চান্সই নাই। তাহলে সেক্স ডিটারমিনেশনটা এটা পারবা তো? এই যে যদি এগ মানে যার মধ্যে এক্স ক্রোমোসোম আছে, সে এক্স বিয়ারিং স্পার্ম, তাহলে এক্স এক্স, তাহলে হবে ডটার। আর যদি এক্স ক্রোমোসোম বিয়ারিং এগ, ওয়াই ক্রোমোসোম বিয়ারিং স্পার্ম, তাহলে হয়ে গেল এক্স ওয়াই, তাহলে হবে সান। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো ক্রোমোসোমস ক্যারিয়ার্স অফ জিনস। আচ্ছা, এখানে সেক্স ডিটারমিনেশনের ছবিটা দেওয়া আছে, ছবিটাও দেখে রেখো। ক্রোমোসোম, দেখো এইখানটাতে চলে আসো। আচ্ছা, এখানেই বলে দিই একবার, ক্রোমোসোমের কোথায় জিন থাকে। সাপোজ এইটা একটা ক্রোমোসোম। এবার ক্রোমোসোম ডিএনএ দিয়ে তৈরি।
এবার ডিএনএ কোথাও কোথাও বেশি কয়েল থাকে, কোথাও কোথাও কম কয়েল থাকে, কোথাও বেশি কয়েল থাকে, কোথাও কম কয়েল থাকে, এরকম। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ এরকম কয়েলিং হয়ে থাকে, কোথাও বেশি কয়েলিং হয়ে থাকে, কোথাও কম কয়েলিং হয়ে থাকে, কোথাও বেশি, কোথাও কম। বইতে নাই তাও বলে দিচ্ছি। এই বেশি কয়েলিং জায়গাগুলোকে বলা হয় হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন। আর লেস কয়েলড জায়গাগুলোকে বলা হয় ইউক্রোমাটিন। লেস কয়েলড জায়গাগুলোকে বলা হয় ইউক্রোমাটিন। তো ক্রোমোজোমকে ক্রোমোজোম কেন বলে বলো তো? আগের দিনের পড়া এগুলো। ক্রোমোজোম, ক্রোমো মানে কি ছিল? কালার। জোম মানে কি ছিল? বডি। ক্রোমোজোম কালার বডি, মানে ক্রোমোজোমকে স্টেইন দিয়ে কালার করা যায়। তো জেনারেলি হেটেরোক্রোমাটিন গুলো কালার করার সময় হেটেরোক্রোমাটিন গুলো ডিপ কালার নেয়, আর ইউক্রোমাটিন গুলো ইউক্রোমাটিন গুলো হচ্ছে লাইট কালার নেয়। তো কোয়েশ্চেনটা হচ্ছে, এই দুটো রিজিয়নের মধ্যে দুই দুই জায়গাতেই কি জিন থাকে? না, ইউক্রোমাটিনের মধ্যে হচ্ছে জিন থাকে। ইউক্রোমাটিনের মধ্যে জিন থাকে, ডিএনএ এই ইউক্রোমাটিনের পার্ট গুলোতেই শুধু জিন থাকবে, যেগুলো ফাংশনাল, যেগুলো কোনো না কোনো ক্যারেক্টারকে ডিফাইন করবে। এগুলো হেটেরোক্রোমাটিনের ডিএনএ নন ফাংশনাল রিজিয়ন থাকে, যেটা ক্রোমোজোমের স্ট্রাকচারটা তৈরি করতে হেল্প করে, আদারওয়াইজ এর কোনো কাজ নেই। তো জিন, হোয়াট ইজ জিন? জিনের ডেফিনেশন, এই যে এখানে চলে আসো। জিন আহ কথাটা প্রথম কে নিয়ে এসেছিল? উইলিয়াম উইলহেলম জোহানসন 1909। কিন্তু এটা ডিএনএ স্ট্রাকচার ডিসকভার হওয়ার অনেক আগের ঘটনা। পরে ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএ স্ট্রাকচার ডিসকভার করে। তারপরে চলে আসো হচ্ছে জিনের ডেফিনেশন এইটা। জিন আর দ্য স্পেসিফিক পার্ট অফ ডিএনএ। মনে করো এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ সব পার্টে জিন থাকে না, ধরে নাও এইটুকুনি পার্টে একটা জিন আছে। এই জিন কি? জিন হচ্ছে স্পেসিফিক সিকোয়েন্স। কিসের সিকোয়েন্স? ওই নিউক্লিওটাইডের সিকোয়েন্স, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলোর সিকোয়েন্স, যে কিনা একটা পার্টিকুলার প্রোটিন বানাবে, যে প্রোটিনটা আমাদের ক্যারেক্টারকে ডিফাইন করবে। কি বানাবে বললাম? জিন একটা কি বানাবে? কি বললাম শুনছো না তো? প্রোটিন বানাবে, প্রোটিন। আমাদের বডির ভিতরে প্রোটিন বানানোর মেসেজ থাকে এই জিনের মধ্যে। প্রোটিনের স্ট্রাকচারটা কেমন হবে? যেমন হিমোগ্লোবিন আরবিসি তে থাকে, ওইটা ওইটা হচ্ছে একটা জিন দিয়ে ডিফাইন হয়, হিমোগ্লোবিনের স্ট্রাকচার কিরকম হবে। যদি ওই জিনের মধ্যে গড়বড় থাকে, তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটাও গড়বড় হয়ে যাবে। তখন হয়ে যাবে থ্যালাসেমিয়া বলে একটা ডিজিজ, বা সিকল সেল অ্যানিমিয়া বলে একটা ডিজিজ। তারপরে হচ্ছে ধরে নাও এটা হাইটের জিন। হাইটের জিনটা যদি নর্মাল হয়, তাহলে নর্মাল প্রোটিন তৈরি হবে, তাহলে নর্মাল হাইট হবে। কিন্তু হাইটের জিনে যদি কোনো গড়বড় থাকে, সিকোয়েন্সের যদি উল্টোপাল্টা থাকে, তাহলে আইদার ডর্ফ হবে, না হলে জাইগানিজম হয়ে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে জিন এইভাবে ডিফাইন করে। তাহলে জিনস আর স্পেসিফিক পার্টস অফ or DNA segment of a chromosome which determine the hereditary characteristics. তো আমাদের হিউম্যানের মধ্যে এরকম 46টা ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোম নিয়ে সবগুলা মিলায় কতগুলা জিন আছে? 19,000টা জিন আছে। স্যার, আমাদের 46টা ক্রোমোজোমের মধ্যে কোন ক্রোমোজোমে সব থেকে বেশি জিন থাকে? 1 নাম্বার ক্রোমোজোমে সব থেকে বেশি জিন থাকে, 2968। আর কোন কোন ক্রোমোজোমে সব থেকে কম থাকে? ছেলেদের ওয়াই ক্রোমোজোমে মাত্র 231টা জিন থাকে। টোটাল 46টা ক্রোমোজোম কি না? 46টা বলা উচিত না, 23 পেয়ার্স। ফার্স্ট পেয়ার যেটা, মানে 1 নাম্বার ক্রোমোজোমের পেয়ার, ওদের সব থেকে বেশি জিন থাকে। আর ওয়াই ক্রোমোজোমে সব থেকে কম জিন থাকে। তাহলে বলো তো, ছেলেদের ক্ষেত্রে টোটাল জিন ছেলেদের বেশি হয় না মেয়েদের বেশি হয়? মেয়েদের বেশি হয়, কারণ ছেলেদের ওয়াই ক্রোমোজোম থাকে, আর মেয়েদের তো দুটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই ওদের জিন একটু বেশি হয়। মেয়েদের 21 নাম্বার, মানে ওয়াই ক্রোমোজোমের পরে সব থেকে কম জিন থাকে 21 নাম্বারে। আচ্ছা, তারপরে দেখো জিনোম।
এই যে 19,000 জিন, টোটাল সবগুলোকে একসাথে জিনোম বলে। জিনোম ইজ দ্য ফুল কম্পোনেন্ট অফ ডিএনএ ইনক্লুডিং অল জিনস অ্যান্ড ইন্টারজেনিক রিজিয়নস অফ অ্যান অর্গানিজম। যতগুলো জিন আছে আর যেই জায়গাগুলোতে জিন নেই সেই জায়গাগুলো টোটালটা মিলিয়ে বলা হয় জিনোম। এগুলো ওয়ার্ড কিন্তু মনে রেখো, জিনস অ্যান্ড জিনোম। আচ্ছা, তারপরে তোমরা একেবারে চলে আসো হচ্ছে, একেবারে মেন্ডেলের এক্সপেরিমেন্টে চলে আসো একদম। মেন্ডেলের এক্সপেরিমেন্ট মাঝখানের গুলা এখন বললে কিছু বুঝবা না, আগে মেন্ডেলের এক্সপেরিমেন্টটা বুঝিয়ে দিই, তাহলেই তোমরা আগের গুলো সব বুঝে যাবা। এই যে এই পেজটাতে চলে আসো, মেন্ডেলস এক্সপেরিমেন্ট অন ইন্টেলিজেন্স। তো তোমাদেরকে এর আগের দিন আমি মেন্ডেলের একটু হিস্ট্রি বলেছিলাম, মেন্ডেল কে, ও কি কাজ করেছিল। তো মেন্ডেল কোন প্ল্যান্টের উপরে কাজ করেছিল বলতো? পি প্ল্যান্টস এর উপরে কাজ করেছিল। এবার পি প্ল্যান্ট, এর আগের দিন তোমাদেরকে আমি ক্যারেক্টার আর ট্রেইট এর মধ্যে ডিফারেন্স বলেছিলাম, হ্যাঁ কি না? ক্যারেক্টারের টাইপ গুলোকে ট্রেইট বলে। তো মেন্ডেল এই চারটা ভালো করে মুখস্থ করবা। আমি ডমিনেন্ট রিসেসিভ পরে বলে দিচ্ছি, আগে ক্যারেক্টার আর ট্রেইটটা বলে দিই। যে মেন্ডেল 7টা ক্যারেক্টার অবজার্ভ করেছিল। ফ্লাওয়ারের কালার, মানে পি প্ল্যান্টের ফ্লাওয়ারের কালার, সিডের কালার, সিডের শেপ, পডের কালার, পডের শেপ, ফ্লাওয়ারের পজিশন আর হাইট, তোমার প্ল্যান্টের হাইট বা স্টেমের হাইট, এই 7টা ক্যারেক্টারকে অবজার্ভ করেছিল। তো কালারের যে ফ্লাওয়ারের কালারের ভ্যারিয়েশন হচ্ছে ট্রেইট। তো মেন্ডেল দেখেছিল যে পি প্ল্যান্টের ফ্লাওয়ারের দুই রকমের কালার হয়, পার্পল হোয়াইট। সিডের কালারের দুই রকমের ট্রেইট হয়, ইয়েলো গ্রিন। সিডের শেপ রাউন্ড হতে পারে, এরকম গোল বড় হয়, আর রিঙ্কল মানে এরকম কুচকানো ছোট হয়। কেন স্যার? কারণ রাউন্ড যে সিড গুলো ওগুলোর মধ্যে ফুড বেশি স্টোর থাকে, আর রিঙ্কল সিড গুলোর মধ্যে ফুড কম স্টোর থাকে। তারপরে পড, মটরশুঁটি যেই খোসাটার মধ্যে থাকে এটাকে পড বলে। পড আবার গ্রিন কালারের হতে পারে, ইয়েলো কালারের হতে পারে। পডের শেপও আছে, পড আবার ইনফ্ল্যাটেড, ইনফ্ল্যাটেড মানে ফোলাও হতে পারে, আবার এরকম কনস্ট্রিক্টেড মানে এরকম কুচকানো হতে পারে, কনস্ট্রিক্টেড হতে পারে। ফ্লাওয়ারের পজিশন অ্যাক্সিলারি আর টার্মিনাল। অ্যাক্সিলারি মানে ফ্লাওয়ার গুলো একদম, সরি, অ্যাক্সিলারি মানে ফ্লাওয়ার গুলো সাইডের দিকে ফুটবে, সাইডের দিকে, অ্যাক্সিসের দুই সাইডে, তাই অ্যাক্সিলারি। অ্যাক্সিসের দুই দিকে ফুটবে ফ্লাওয়ার, অ্যাক্সিলারি। আর টার্মিনাল, টার্মিনাল মানে কি লাস্টে, টার্মিনাল মানে কি লাস্টে, মানে টিপে ফুটবে ফ্লাওয়ার গুলো। বুঝতে পারছো তো? আর হাইট, দুই রকমের হাইট হয়, একটা হয়তো টল, একটা ডর। তো এই 7টা ক্যারেক্টারকে মেন্ডেল অবজার্ভ করেছিল, আর প্রতিটা ক্যারেক্টারের দুটো করে ট্রেট। আর পি প্ল্যান্টে এটাই হয়, এর বাইরে কিছু হয় না। সেই জন্য মেন্ডেল পি প্ল্যান্টকেই চুজ করেছিল, কারণ এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ক্লিয়ার কাট ডিফারেন্সেস আছে। যেমন টল মানে তো টল, ডট মানে তো ডট, মাঝখানে কোনো হাইট নেই। দুই দুই নাম্বার মানে তোমার ফ্লাওয়ারের কালার পার্পল তো পার্পল, হোয়াইট তো হোয়াইট, মানে পার্পল আর হোয়াইটের মিক্সচার, ইন বিটুইন কোনো কালার হয় না। ক্লিয়ার কাট ডিফারেন্সেস আছে। মানুষের মধ্যে এটা আবার হয় না। মানুষের ধরে নাও স্কিন কালার, স্কিন কালারের কি একটা মানে দুটাই টোন, ফর্সা আর কালো? মাঝখানেও অনেক টোন আছে। তারপরে হাইট, হাইট কি শুধু লম্বা আর মানে বেটে হয়? মাঝখানেও অনেক হাইট আছে, হ্যাঁ কি না? সেই জন্য মেন্ডেল পি প্ল্যান্টকে চুজ করেছিল, মানুষকে চুজ করেনি বা অন্য কোনো অ্যানিমালকে চুজ করেনি। আর একটা কারণ কি, পি প্ল্যান্টস খুব তাড়াতাড়ি রিপ্রোডিউস করে। ধরে নাও একটা মেন্ডেল যদি মানুষের উপরে রিসার্চ করতো, একটা বাচ্চার হাইট টল হবে না ডট হবে সেটা দেখার জন্য মিনিমাম 18 ইয়ার্স ওয়েট করতে হতো, কারণ 18 ইয়ার্সে ম্যাচুরিটি আসে, তাই কি না? কিন্তু পি প্ল্যান্টস খুব তাড়াতাড়ি মানে 3-4 মাসেই ম্যাচুরিটি গেইন করে রিপ্রোডিউস করতে শুরু করে দেয়। সেই জন্য মেন্ডেল পি প্ল্যান্টকে চয়েস করেছিল। তো এটা একটা কোয়েশ্চেন আসে, এখানে লেখা আছে কিনা জানি না। হোয়াই ডিড মেন্ডেল চুজ পি প্ল্যান্টস ফর হিজ এক্সপেরিমেন্টস? এই চারটা যে পয়েন্ট বললাম, বিকজ পি প্ল্যান্টস হ্যাভ ভ্যারাইটিস অফ ক্যারেক্টারিস্টিক্স। 2 নাম্বার, পি প্ল্যান্টস হ্যাভ ক্লিয়ার কাট ডিফারেন্সেস বিটুইন দ্য ট্রেইটস। আছে? এই তো নিচের দিকে আছে। এই যে মেন্ডেল সিলেক্টেড গার্ডেন পি ফর দ্য ফলোইং রিজনস, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। কারণ মেনি ভ্যারাইটিস আর উইথ অল্টারনেটিভ ফর্মস, মানে ভ্যারাইটিস মানে ক্যারেক্টার,
ফর্মস মানে ট্রেইট, তাদের মধ্যে ক্লিয়ার কাট ডিফারেন্সেস আছে। 2 নাম্বার, ভ্যারাইটি হচ্ছে পিওর ফর্মে পাওয়া যায়, পিওর ফর্ম দ্যাট ব্রেড ট্রু দ্যাট ইজ প্রডিউস দ্য সেম টাইপ জেনারেশন আফটার জেনারেশন। কথাটার মানে হচ্ছে পিওর ফর্ম মানে কি, ধরে নাও মেন্ডেল টল প্ল্যান্ট নিল, দুটো টল প্ল্যান্ট নিল, এই টল প্ল্যান্টের মধ্যে ক্রস করালো, তাদের পরের জেনারেশনও টল হলো, তাদের মধ্যে আবার ক্রস করালো, তাদের পরের জেনারেশনও টল হলো, তাহলে আমি টলটাকে বলবো হচ্ছে পিওর। এই পিওর বা হোমোজাইগাসটা আমি পরে আরো ভালো করে বুঝিয়ে দেবো। 3 নাম্বার কি, পি প্ল্যান্ট যেহেতু বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাই সেলফ পলিনেশন করানো যায়। হিউম্যানের মধ্যে কি একই বডিতে স্পার্ম আর ওভাম তৈরি হয়? হয় না, স্পার্ম আর ওভাম তৈরি হয় আলাদা আলাদা বডিতে। কিন্তু পি প্ল্যান্টের বাইসেক্সুয়াল হওয়ার জন্য পোলেন গ্রেন আর ওভাম একই ফুলে তৈরি হয়, সেই জন্য সেলফ পলিনেশন করানো যায়। সেলফ পলিনেশন মনে আছে তো? পোলেন গ্রেনস ফল অন দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার অফ দ্য অর দ্য সেম ডিফারেন্ট ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। সেলফ পলিনেশন করানো যায়, সেই জন্য তোমার হচ্ছে পি প্ল্যান্টের অনেক রকম রেজাল্ট আমরা পেতে পারি। সেলফ পলিনেশনও করানো যায়, আবার ক্রস পলিনেশনও করানো যায়। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এটাই তোমার হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ধরে নাও তোমার কাছে একটা টল পি প্ল্যান্ট আছে, টল পি প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন তুমি ওই ফ্লাওয়ারেই দিতে পারো, দিয়ে রেজাল্টটা দেখলাম, তুমি কি রকম রেজাল্ট হচ্ছে। অথবা তুমি একটা অন্য টল পি প্ল্যান্ট বা ডগ পি প্ল্যান্ট নিয়ে ক্রস পলিনেশনও করাতে পারো আর্টিফিশিয়ালি। তো এগুলো হিউম্যানের ক্ষেত্রে পসিবল না। আচ্ছা, তারপরে চলে আসো, লাইফ স্প্যান অফ পি প্ল্যান্ট ইজ ভেরি শর্ট, সেই জন্য ওরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি অন্য নতুন জেনারেশন বানিয়ে ফেলে, মানে রিপ্রোডাকশনটা খুব তাড়াতাড়ি করে। কি বুঝলা জিনিসটা? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে মেন্ডেল এবার কি করেছিল আমাদেরকে জানতে হবে। মেন্ডেল 2 রকমের ক্রস করেছিল, একটা ক্রসের নাম হচ্ছে মনোহাইব্রিড ক্রস, আর একটা ক্রসের নাম হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। আমি মনোহাইব্রিড ক্রসটা আগে বলে দিই। মনোহাইব্রিড ক্রস কি আর ডাইহাইব্রিড ক্রস কি? দেখো, মনো, বেশি স্পিডে বলা হয়ে গেলে বলবা মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস যদি একটা ক্যারেক্টারকেই অবজার্ভ করা হয়, ওয়ান ক্যারেক্টারকেই অবজার্ভ করা হয়। ডাইহাইব্রিড ক্রস মানে টু ক্যারেক্টারকে যদি অবজার্ভ করা হয়, ধরে নাও মেন্ডেল শুধু পি প্ল্যান্টের ক্যারেক্টারের লিস্টে কি আছে, হাইট আছে, লাস্টেরটা ক্যারেক্টারে দেখবা, তাহলে হাইটের কয়টা ট্রেইট আছে? দুটা ট্রেইট আছে, কি টল আর ডোয়ার্ফ। এটা কিন্তু ক্যারেক্টার, এইটা কিন্তু ট্রেইট। আমি কিন্তু বললাম ক্যারেক্টারকে অবজার্ভ করবে, ক্যারেক্টার, ট্রেইট কে না, ট্রেইট দুটা, দুটা ট্রেইট, তাই আবার ডাইহাইব্রিড ক্রস বলো না, ক্যারেক্টার একটা। মনোহাইব্রিড ক্রস ক্যারেক্টার দেখবা, ট্রেইট না। ক্যারেক্টার একটা হলে ট্রেইট দুটা হবে পি প্ল্যান্টের ক্ষেত্রে, তাই একটা ক্যারেক্টারকে অবজার্ভ করছে, তাই মনোহাইব্রিড ক্রস। স্যার বাকি ক্যারেক্টার গুলো কি নাই? ফ্লাওয়ারের কালার, ফ্লাওয়ারের পজিশন আছে, কিন্তু আমি কি বললাম, একটা ক্যারেক্টারকে অবজার্ভ করছে। বুঝতে পারলা? শুধু মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস হয় না, ট্রাইহাইব্রিড ক্রস, আরো অনেক ক্রস হয়, কিন্তু তোমাদের সিলেবাসে শুধু মনোহাইব্রিড আর ডাইহাইব্রিডই আছে। হ্যাঁ, 3টা ক্যারেক্টারকে অবজার্ভ করবে, ঠিক আছে। আর ডাইহাইব্রিড ক্রসে দুটা ক্যারেক্টারকে অবজার্ভ করবে, যেমন মনে করো সিডের শেপ আছে ওখানে লিস্টে, আর সিডের কালার দুটা ক্যারেক্টারকে অবজার্ভ করছে। সিডের শেপের আবার দুটো ট্রেইট কি ছিল, রাউন্ড আর রিঙ্কলড। আর সিডের কালারের দুটো ট্রেইট কি ছিল, ইয়েলো আর গ্রিন। তাহলে তো স্যার এখানে 4টা ক্যারেক্টার হয়ে গেল না, 4টা ট্রেইট, দুটা ক্যারেক্টার, সেই জন্য ডাইহাইব্রিড ক্রস। ডাই মানে দুই, মনো মানে ওয়ান। কি বুঝলা? তো দুটা ক্যারেক্টারকে অবজার্ভ করো, তার মানে এই না যে বাকি 5টা ক্যারেক্টার নাই, বাকি 5টা ক্যারেক্টারও আছে, কিন্তু খাতার মধ্যে যখন মেন্ডেল লিখেছিল
শুধু দুটা ক্যারেক্টারেরই রেজাল্ট লিখেছিল, সেই জন্য ডাইহাইব্রিড ক্রস, বুঝলা? তো মনোহাইব্রিড ক্রসে প্রথমে আমরা মনোহাইব্রিড ক্রস করি। মনোহাইব্রিড ক্রস মানে একটা ক্যারেক্টার, এই যে হাইট নিয়েই চলি, ঠিক আছে? তো মেন্ডেল করলো কি, মেন্ডেল একটা পিওর টল প্ল্যান্ট নিল। পিওর কি আর হাইব্রিড কি আমি পরে বলে দিচ্ছি, এটা দেখাতে দেখাতে বুঝে যাবা, দাঁড়াও। মনোহাইব্রিড ক্রস খুব ইজি, বুঝে গেলে খুবই ইজি। মনো হাইব্রিড ক্রস তাহলে ওয়ান ক্যারেক্টার, কোন ক্যারেক্টার নিয়ে আমরা করব? হাইট নিয়ে করব। তাহলে হাইটের দুটো ট্রেইট, একটা হচ্ছে টল, একটা হচ্ছে ডট। কোন দিয়ে বোঝো, একবারে সব আগের গুলো হয়ে যাবে সব একবারে। মেন্ডেল করলো কি, প্রথমে একটা পিওর টল প্ল্যান্ট নিল, পিওর টল, আর একটা পিওর ডোয়ার্ফ প্ল্যান্ট নিল। তো এদেরকে প্যারেন্টাল জেনারেশন হিসেবে নিল, প্যারেন্ট বাবা মা হিসেবে নিল। আইদার এটা এটা বাবা ওটা মা, ওটা বাবা এটা মা, দুটাই করে দেখেছে। এটার পোলেন গ্রেন ওখানে, ওটার পোলেন গ্রেন এখানে। আচ্ছা তাহলে দেখো, এই টল প্ল্যান্ট আর ডট প্ল্যান্টের মধ্যে পলিনেশন করালো। এবার আমাকে বলো, টল প্ল্যান্ট আর ডট প্ল্যান্ট কি দুটা সেম প্ল্যান্ট হবে না দুটা আলাদা প্ল্যান্ট হবে? আলাদা প্ল্যান্ট। এবার আলাদা প্ল্যান্টের মধ্যে পলিনেশন মানে সেলফ পলিনেশন না ক্রস পলিনেশন? তাহলে প্যারেন্ট প্ল্যান্টের মধ্যে ও কি করলো, ক্রস পলিনেশন করলো। ক্রস পলিনেশন করে ও পরের একটা জেনারেশনটাকে অবজার্ভ করলো। পরের জেনারেশনকে বলে F1 জেনারেশন। এফ মানে ফিলিয়াল, ফিলিয়াল ওয়ান জেনারেশন। ফিলিয়াল মানে হচ্ছে বাচ্চাদেরকে ফিলিয়াল বলে। তো রেজাল্টটা দেখলো কি, ও মনে করো চারটা প্ল্যান্ট তৈরি হয়েছে, কথার কথা বলছি, চারটা প্ল্যান্ট তৈরি হয়েছে। এই চারটা প্ল্যান্টই টল হলো, এই চারটা প্ল্যান্টই তোমার টল হলো। ডোয়ার্ফ, যে ডোয়ার্ফনেস যে ক্যারেক্টারটা ছিল, ট্রেইটটা ছিল, ওটা F1 জেনারেশনে হারিয়ে গেল। একটা প্ল্যান্টও ডোয়ার্ফ হলো না। তখন মেন্ডেল একটা থিওরি দিল, যে যদি একটা ক্যারেক্টারের দুটো ফর্ম হয়, তাদের মধ্যে ক্রস করানোতে পরের জেনারেশনে যেই ক্যারেক্টারটা এক্সপ্রেস হয় সেইটাকে বললো ডমিনেন্ট, বুঝলা? সেটাকে বললো ডমিনেন্ট। আর যেটা এক্সপ্রেস হলো না সেটাকে বলে রিসিসিভ, সেটাকে বলে রিসিসিভ। কথাটা বুঝলাম? ঠিক আছে। তো মেন্ডেল করলো কি এবার, হাইটের তো একটা জিন আছে, হ্যাঁ কি না? হাইটের জিন আছে, তো টলের জিন নিশ্চয়ই আলাদা হবে, ডোয়ার্ফের জিন নিশ্চয়ই আলাদা হবে। তো মেন্ডেল করলো কি, এই জিনগুলোরও নাম দিয়ে দিল। মেন্ডেল ডমিন্যান্ট জিনকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করলো, আর রিসিসিভ জিনকে স্মল লেটার দিয়ে ডিনোট করলো। তো এবার ক্যাপিটাল লেটারটা হবে ডমিন্যান্টের ক্যাপিটাল লেটার। তাহলে টলের ফার্স্ট লেটারটা কি? টি, ক্যাপিটাল টি। আর ডোয়ার্ফের ক্ষেত্রে ডোয়ার্ফের ফার্স্ট লেটার মানে ডি নিবে না, এই ক্যাপিটাল টিটারই স্মল লেটার নিবে, মানে স্মল টি। তো এগুলাকে বলে হচ্ছে জিনের, জিনের ভ্যারাইটিকে বলে হচ্ছে অ্যালিল। জিনের ভ্যারাইটিকে বলে অ্যালিল। ক্যারেক্টারের ভ্যারাইটিকে কি বলে? ক্যারেক্টারের ভ্যারাইটিকে কি বলে বলো? ট্রেইট। আর ওই ক্যারেক্টারের যে জিনের ভ্যারাইটি সেটাকে বলে অ্যালিল। মেন্ডেল তোমার হচ্ছে জিন তো তখন আবিষ্কার হয়নি, মেন্ডেল এগুলোর নাম দিল ফ্যাক্টর। তখন জিন বলে কিছু আবিষ্কার হয়নি, মেন্ডেল এগুলোর নাম দিল ফ্যাক্টর অর অ্যালিল। জিনের ভ্যারাইটি মনে করো, হাইটের জিনের দুটো ভ্যারাইটি, ক্যাপিটাল টি মানে ডমিনেন্ট, আর স্মল টি মানে রিসিসিভ। বুঝলা কথাটা? তো এবার পিওর টল আর পিওর ডট মানে কি? টল মানে ক্যাপিটাল টি, হ্যাঁ কি না? আর ডট মানে স্মল টি। তো যদি দুটাই ক্যাপিটাল টি হয় তাহলে পিওর টল, বুঝলা? এবার পিওর টল তার মানে আমি যদি এটা ক্রোমোজোম দিয়ে বুঝাই, ধরে নাও 1 নম্বর ক্রোমোজোমে হাইটের জিন আছে, তাহলে অর্গানিজমরা ডিপ্লয়েড হয়। তাহলে দুটা 1 নম্বর ক্রোমোজোম, তার মানে ও বাবার থেকেও ক্যাপিটাল টি ওয়ালা জিন পেয়েছে, মায়ের থেকেও ক্যাপিটাল টি ওয়ালা জিন পেয়েছে। বুঝলা কথাটা? সেরকমই ডোয়ার্ফ,
ডোয়ার্ফ তাহলে কি ওর কি একটাই ক্রোমোজোম? ডোয়ার্ফ প্ল্যান্টের কি একটাই 1 নাম্বার ক্রোমোজোম, শুধু একটা স্মল টি হবে? না, দুটা 1 নাম্বার ক্রোমোজোম, তাহলে দুটা স্মল টি হবে। তাহলে ডোয়ার্ফ হবে স্মল টি, যদি দুটাই স্মল টি হয় তাহলে হচ্ছে পিওর ডোয়ার্ফ। হলো। এইবার এই টল প্ল্যান্ট আর ডোয়ার্ফ প্ল্যান্ট কি এরা বডি সেল দিয়ে রিপ্রোডিউস করে না গ্যামেট সেল দিয়ে? গ্যামেট সেল দিয়ে। তাহলে এই টল প্ল্যান্ট মনে করো পোলেন গ্রেন বা ওভাম বানাবে, আর এই ডোয়ার্ফ প্ল্যান্টও পোলেন গ্রেন বা ওভাম বানাবে। ঠিক আছে, বলো। একটা হলো ক্যাপিটাল ডি আর একটা স্মল ডি। দেখো আগে দেখো, তোমার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এটা গ্যামেট প্রডিউস করবে, তাই কি না? এবার গ্যামেট প্রডিউস করার সময় কোন সেল ডিভিশন হয়? মাইটোসিস না মিওসিস বলো? মিওসিস সেল ডিভিশন হয়। এবার মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার কি হাফ হয়ে যায়, তাহলে দুটা ক্যাপিটাল টি ওয়ালা ক্রোমোজোম যাবে গ্যামেটে না একটা? একটা ক্যাপিটাল টি যাবে, মানে একটা ক্রোমোজোম যাবে। দুটা 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটা 1 নাম্বার ক্রোমোজোম যাবে যে ক্যাপিটাল টি বিয়ার করবে, আর একটা গ্যামেটে আর একটা ক্যাপিটাল টি বিয়ার করবে। সে সিমিলারলি ডোয়ার্ফ প্ল্যান্ট কিরকম ক্রোমোজোম থাকবে? স্মল টি, একটা স্মল টি, একটা স্মল টি। এগুলো হচ্ছে গ্যামেটস, কারণ পি প্ল্যান্ট হচ্ছে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। তাহলে ওরা গ্যামেটের থ্রু করবে, আর গ্যামেটের মধ্যে একটা করে ক্রোমোজোম থাকবে, মানে দুটা ক্যাপিটাল টি না, একটা ক্যাপিটাল টি। বুঝছো তো? একটু ম্যাথামেটিক্যাল ভাবে ভাবো। এবার আমি যদি গ্যামেটের ফিউশন করাই, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, আগে করে দিই ক্যাপিটাল টি স্মল টি, কি দাঁড়ালো? ক্যাপিটাল টি স্মল টি। এবার ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে কে ডমিনেন্ট? তাই টল হলো। বুঝলা? আচ্ছা, এখানেও ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ডমিনেন্ট হচ্ছে ক্যাপিটাল টি, তাই টল হলো। আবার এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি আছে মানে ডমিনেন্ট আছে মানেই টল হবে। আবার ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি আছে জন্য টল হলো। তো ব্যাপারটা হচ্ছে যে সেই জন্য, যেহেতু ক্যাপিটাল টিটা হচ্ছে ডমিনেন্ট, ক্যাপিটাল টি যেহেতু ডমিনেন্ট, তাই স্মল টি থাকা সত্ত্বেও ক্যাপিটাল টিটাই এক্সপ্রেস হলো মানে টল হলো। কথাটা বুঝলা? যদি প্রথমে ক্যাপিটাল টি এর ডমিনেন্ট হবে তারপরে স্মল টি এর ডমিনেন্ট হবে, না ওরকম হয় না, যে কোনো একটা ডমিনেন্ট হয়। তাহলে F1 জেনারেশনে সবগুলো প্ল্যান্ট টল হওয়ার কারণটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার স্যার এই টল, এই টল আর এই টলের মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে পিওর টল, মানে দুটাই ক্যাপিটাল টি, ঠিক না? কিন্তু এটা কি দুটাই ক্যাপিটাল টি? না, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাই এই ধরনের টলকে বলা হয় হাইব্রিড টল। এগুলো সবই হাইব্রিড টল, এগুলো সবই হাইব্রিড টল, এগুলো সবই হাইব্রিড টল। বুঝলা? এবার পিওরের আর একটা নাম হচ্ছে হোমোজাইগাস। পিওরের আর একটা টার্ম কি বললাম? হোমোজাইগাস। হোমো মানে কি? সেম, মানে দুটো ক্রোমোজোমে সেম সেম জিন, ঠিক। কিন্তু আর হাইব্রিডের আর একটা টার্ম হচ্ছে হেটেরোজাইগাস। হাইব্রিডের আর একটা নাম হচ্ছে হেটেরোজাইগাস। তার মানে একটা একটা যদি একটা অ্যালিল হয় আর একটা তার অল্টারনেটিভ অ্যালিল হবে। একটা যদি ক্যাপিটাল টি হয় আর একটা স্মল টি হবে, তার মানে এর মধ্যে যে দুটো ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোম বাবার থেকে পেয়েছে, একটা মায়ের থেকে পেয়েছে। বাবার থেকে সাপোজ ক্যাপিটাল টি পেয়েছে, মায়ের থেকে স্মল টি পেয়েছে। তাহলে এই যে F1 জেনারেশনে যে প্ল্যান্ট গুলো পেলাম, টল প্ল্যান্ট গুলো পেলাম, ওরা টল কিন্তু ওদের মধ্যে ডোয়ার্ফনেসের জিন আছে কি নেই? আছে, কিন্তু ওটা সাপ্রেস হয়ে আছে। বুঝতে পারলা? এবার ধরে নাও মানুষের ক্ষেত্রে বলি, বাবা টল মা ডল। এবার মনে করো বাচ্চাটা টল হলো, তার মানে বাচ্চাটার মধ্যে মায়ের কি জিন নেই? মায়ের থেকে কি ওভাম পাইনি? পেয়েছে, আছে, কিন্তু ওটা সাপ্রেস হয়ে আছে। এটা হচ্ছে জেনেটিক্স। মানুষের মধ্যে এটা দেখা গেছে যে পরের আগে সিলেক্ট নাম পরে সিলেক্ট হলো। দেখো মানুষের জেনেটিক্স আর পি প্ল্যান্টের জেনেটিক্স টোটালি ডিফারেন্ট। মানুষের জেনেটিক্স অনেক কমপ্লিকেটেড। এখানে তোমার কোডমিনেন্স বলে একটা জিনিস আছে, তারপরে হচ্ছে কোডমিনেন্স, তারপরে হচ্ছে আর একটা কি যেন আছে, এরকম আরো মানে ইন্টারমিডিয়েট অনেক ফর্ম পাওয়া যায়। তাহলে ব্যাপারটা বুঝলা এটা?
হেটেরোজাইগাস আর হোমোজাইগাস, পিওর আর হাইব্রিড হলো। আচ্ছা, এবার যদি মেন্ডেল F2 জেনারেশন বানাতে চায়, F2 জেনারেশন মানে ফিলিয়াল 2 জেনারেশন যদি বানাতে চায়, তাহলে ওকে F1 জেনারেশনের দুটো প্ল্যান্ট নিতে হবে। তাহলে F1 জেনারেশনের সবগুলো প্ল্যান্ট তল ছিল, কিরকম তল ছিল, পিওর না হাইব্রিড? হাইব্রিড তল ছিল। তাদের জিনের কম্বিনেশন কি ছিল? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ কি না? এবার এদের মধ্যে ক্রস করানো হবে, তাহলে F1 থেকে F2 জেনারেশনে আমরা যাচ্ছি। ঠিক, এবার আমাকে বলো তো, এই পলিনেশনটাকে আমি কি পলিনেশন বলবো? ক্রস পলিনেশন বলবো না সেলফ পলিনেশন বলবো? কেন বলো তো সেলফ পলিনেশন বলবো? না, একই গাছের কোথায়, যদি ধরে নাও এটা আলাদা হাইব্রিড টল প্ল্যান্ট, এটা আলাদা হাইব্রিড টল প্ল্যান্ট, হ্যাঁ, এদের জিনের কম্বিনেশন দেখো তো সেম নাকি আলাদা? সেম। সেই জন্য আমি এই দুটো গাছ আলাদা হলেও যেহেতু ওদের জিন সেম সেম, তাই দুটাকে সেম প্ল্যান্টই ভাবতে পারি। তাহলে পলিনেশনটা সেম প্ল্যান্টের মধ্যেই ভাবা যেতে পারে। না, ক্রস পলিনেশন টেকনিক্যালি ক্রস পলিনেশন না, যদি তুমি এটা ডিফারেন্ট টল প্ল্যান্ট নাও, এটা ডিফারেন্ট হাইব্রিড টল প্ল্যান্ট নাও, যদি ওটা ক্রস পলিনেশনই করাচ্ছি, কিন্তু ওটা টেকনিক্যালি সেলফ পলিনেশন, কারণ দুজনের সেম সেম জিন। ধরো নাও তোমার মতনই আর একটা লোক আছে, যে তোমার মতনই সেম দেখতে, তাই কি না? হতেই মানে এটা আমি প্ল্যান্টের ক্ষেত্রে বলছি আর কি, হতেই পারে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো কিন্তু সেলফ পলিনেশন। যেহেতু দুটো প্ল্যান্টের জিনের কম্বিনেশন সেম, তাই একই প্ল্যান্ট ভাবতে পারি। ক্রস পলিনেশন করালেও ওটা সেলফ পলিনেশন হিসেবেই কনসিডার করব, আর সেলফ পলিনেশন করালে তো সেলফ পলিনেশন। তাহলে দেখো এবার এরাও আবার গ্যামেট প্রডিউস করবে, হ্যাঁ কি না? এরাও গ্যামেট প্রডিউস করবে। এবার গ্যামেটের মধ্যে কি দুটা টি থাকবে না একটা টি থাকবে? একটা, দুটা টি থাকবে না একটা টি থাকবে? একটা টি থাকবে, আইদার ক্যাপিটাল টি অর স্মল টি। তাহলে হাফ গ্যামেটে ক্যাপিটাল টি, হাফ গ্যামেটে স্মল টি। এও একটা গ্যামেটে ক্যাপিটাল টি, একটা গ্যামেটে স্মল টি। তাহলে এই গ্যামেট গুলোর এবার ফিউশন করি, দেখি রেজাল্ট কি দাঁড়ায়। ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি ফিউশন হতে পারে, তাহলে বলো এটা টল হবে না ডট হবে? টল। এবার এই টলটা পিওর না হাইব্রিড? পিওর টল, কারণ দুটোই ক্যাপিটাল টি। আচ্ছা, এবার এই ক্যাপিটাল টি এর সাথে এই স্মল টি করালাম, তাহলে ক্যাপিটাল টি মানে টল হবে না ডট হবে? তাহলে টল হবে, কিন্তু এই টলটা হাইব্রিড না পিওর? হাইব্রিড টল, কারণ দুটো আলাদা আলাদা হেটেরোজাইগাস। আচ্ছা, এবার এই স্মল টি এর সাথে তোমার হচ্ছে এই ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা টল হবে না ডর্ফ হবে? টল। এটা কিরকম টল? হাইব্রিড টল। আর এই স্মল টি এর সাথে যদি স্মল টি করি তাহলে কি হবে? ডর্ফ। পিওর ডট। ডট সবসময় পিওরই হবে, কারণ ডট রিসিসিভ। ক্যাপিটাল টি থাকলেও, ক্যাপিটাল টি থাকলে কি আর ডট হতো? ডট হতে হলে দুটাই স্মল টি হতে হবে, তাই রিসিসিভ ক্যারেক্টার সবসময় পিওরই হয়। তো এবার দেখো F1 জেনারেশনে, যে ডর্ফনেসটা হারিয়ে গিয়েছিল, F2 জেনারেশনে এই ডর্ফনেসটা আবার ফিরে আসলো। তার মানে কি, এই যে ডরফের জিনটা তার মানে আগের গুলোতে ছিল, হ্যাঁ কি না? তা ওরা হাফ গ্যামেটের মধ্যে ওই ডরফের জিন থাকবে, হ্যাঁ কি না? যখন ওই গ্যামেটের ফিউশন হচ্ছে, তখন আবার হোমোজাইগাস কন্ডিশনে চলে আসছে, মানে স্মল টি, তখন ডটনেসটা আবার এক্সপ্রেস হচ্ছে। কি বুঝতে পারলা? তাহলে F2 জেনারেশনে আমি যদি টল আর ডোয়ার্ফের রেশিও বানাই, তাহলে রেশিও কত হচ্ছে? কয়টা, কতগুলো টল? চারটার মধ্যে তিনটা টল, আর কটা ডট? একটা ডট, 3:1। কিন্তু যদি আমি টলকে আবার দুই ভাগে ভাগ করে দিই, মানে পিওর টল মানে ক্যাপিটাল টি, তারপরে হচ্ছে হাইব্রিড টল, দাঁড়াও, হাইব্রিড টল মানে স্মল টি, আর ডটটাকেও নিতে হবে, ডট মানে স্মল টি। তাহলে তার রেশিও কি দাঁড়ায় বলো তো? পিওর টল কয়টা? একটা। হাইব্রিড টল কয়টা? দুটা। আর ডোয়ার্ফ কয়টা? একটা। 1:2:1।
এই ফার্স্টের যে রেশিওটা বললাম এটাকে বলে ফেনোটাইপিক রেশিও, ফার্স্টেরটাকে বলে ফেনোটাইপিক রেশিও, আর পরেরটা যেখানে জিন দেখলাম, জিনের কম্বিনেশন দেখলাম, সেটাকে বলে জিনোটাইপিক রেশিও, সেটাকে বলে জিনোটাইপিক রেশিও। কি বুঝতে পারছো কি পারছো না বলো? তাহলে এবার মেন্ডেল আহ, তার মনোহাইব্রিড ক্রস শেষ, বুঝলা? তো মেন্ডেল এই মনোহাইব্রিড ক্রস থেকে কি থিওরি দিল, কি ওর জেনেটিক্স এর কি থিওরি দিল? F1 জেনারেশন পর্যন্ত যা রেজাল্ট পেলো তার উপরে একটা থিওরি দিল, যে ল অফ ডমিনেন্স। F1 জেনারেশন পর্যন্ত যে থিওরিটা দিল ওটা হচ্ছে ল অফ ডমিনেন্স, যে দুটো ট্রেইট, একটা ক্যারেক্টারের দুটো ট্রেইটের মধ্যে ক্রস করালে F1 জেনারেশনে একটা ট্রেইটই এক্সপ্রেস করে আর একটা ট্রেইট করে না। যেটা করে সেটা হচ্ছে ডমিনেন্ট ট্রেইট, আর যেটা করে না সেটা হচ্ছে রিসিসিভ ট্রেইট। বুঝতে পারলা? কিন্তু তোমাদের বইতে ডমিনেন্ট আর রিসিসিভের ডেফিনেশন অন্য করে দেওয়া আছে। তোমাদের বইতে হয়তো ডমিনেন্ট আর রিসিসিভের ডেফিনেশন আলাদা করে দেওয়া আছে। আমি দেখো, আমি বুঝাই দিচ্ছি, জিনিসটা বোঝো। ডমিনেন্ট ট্রেট কাকে বলবো আর রিসিসিভ ট্রেট কাকে বলবো? আচ্ছা, ধরে নাও আমি রিসিসিভ মানে হচ্ছে ডোয়ার্ফ, আর ডমিনেন্ট মানে হচ্ছে ধরে নাও টল। বলো তো, ক্যাপিটাল টি এই কন্ডিশনের টলনেসটা এক্সপ্রেস হবে কি হবে না? হবে। এটা কোন কন্ডিশন, হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হোমোজাইগাস। আচ্ছা, ক্যাপিটাল টি স্মল টি এই কন্ডিশনে টলনেসটা এক্সপ্রেস হবে কি হবে না? হবে। এটা কোন কন্ডিশন? হেটেরোজাইগাস, ঠিক আছে। এবার রিসিসিভ ডোয়ার্ফ, বলো তো ক্যাপিটাল টি স্মল টি এই কন্ডিশনে রিসিসিভটার এক্সপ্রেস হবে কি হবে না? হবে না। এটা কোন কন্ডিশন? হেটেরোজাইগাস। কিন্তু ডোয়ার্ফনেসটা হতে হলে কিরকম কন্ডিশন দরকার? দুটোই স্মল টি হতে হবে, মানে হোমোজাইগাসে হতে হবে। তাহলে ডমিনেন্ট ট্রেট কাকে বলবো? যদি হেটেরোজাইগাস কন্ডিশনও এক্সপ্রেস করে, তাহলে তাহলে বলবো ডমিনেন্ট ট্রেট। মানে যে কোনো ট্রেইটের যে জিন তার অল্টারনেটিভ জিন থাকা সত্ত্বেও এক্সপ্রেস হচ্ছে, তাকে বলবো ডমিনেন্ট ট্রেট। আর যদি কোনো ট্রেইটের জিন, যদি কোনো ট্রেইটের জিন অল্টারনেটিভ যে আরেকটা জিন আছে ওটা থাকলে এক্সপ্রেস হবে না, ওর মতনই আইডেন্টিক্যাল আরেকটা জিন থাকলেই এক্সপ্রেস হবে, সেটাকে বলবো রিসিসিভ ট্রেইট। বুঝতে পারলা? বইতে ডমিনেন্ট আর রিসিসিভের কিন্তু ডেফিনেশনটা অন্য করে দেওয়া আছে, যে ডমিনেন্ট ট্রেটস আর দোজ ট্রেটস in which the genes will express either even in the presence of alternative gene, that means heterozygous condition ও এক্সপ্রেস করবে। বইটাই লিখবা। আর রিসিসিভ জিন কাকে বলে, রিসিসিভ ট্রেট কাকে বলে? যে those traits in which the gene will express only in the presence of identical another gene, that means homozygous condition will not express in the presence of another alternative gene। কি বুঝতে পারলা? তাহলে এটা হলো F1 জেনারেশনের রেজাল্ট দেখে ও ল অফ ডমিনেন্স দিল, যে একটা ডমিনেন্ট একটা রিসিসিভ। আর F2 এর জেনারেশন, F2 এর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দেখে মেন্ডেল যে আরেকটা তোমার ইয়ে দিল, ল দিল, সেই লটার নাম হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন, জিনিসটা বোঝো, এই লটা খুব ইম্পর্টেন্ট আর বোঝাটা আরেকটু ট্রিকি আছে। কোয়েশ্চেনটা হচ্ছে F1 জেনারেশনে সব প্ল্যান্ট টল ছিল, নাকি না? কিন্তু এই টল প্ল্যান্ট আবার ডর্ফ প্ল্যান্টকে কি করে জন্ম দিল? টল প্ল্যান্ট ডর্ফ প্ল্যান্টকে কি করে জন্ম দিল? দুটোই তো আমি টল প্ল্যান্ট নিয়েছি, তো ওদের মধ্যে রিসিসিভ জিনটা লুকিয়ে ছিল, হ্যাঁ কি না? স্মল টিটা লুকিয়ে ছিল। এবার এই স্মল টিটা কিসের মধ্যে গেল বলতো? এটা কি, এগুলো কি গোল গোল, এগুলো কি গ্যামেটের মধ্যে গেল, হ্যাঁ কি না? এবার গ্যামেটে যাওয়ার সময় দেখো তো, গ্যামেটে যাওয়ার সময় দেখো তো ক্যাপিটাল টি এর থেকে স্মল টি সেপারেট হয়ে যাচ্ছে কিনা? এই সেপারেট হওয়াটাকেই সেগ্রিগেশন বলে। তাহলে বলো, গ্যামেট তৈরি করার সময় কোন সেল ডিভিশন হয়? মিওসিস সেল ডিভিশন হয়। এই মিওসিস সেল ডিভিশনে 2n থেকে কি হয়ে যায়? n হয়ে যায়। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, দেখো তখন মাইটোসিস মিওসিস
কিছুই আবিষ্কার হয় না, কিন্তু মেন্ডেল ওটা থিওরি দিয়ে দিল, ল অফ সেগ্রিগেশন মানে মিওসিসের কনসেপ্ট দিয়ে দিল, যে গ্যামেট তৈরি করার সময় ডিপ্লয়েড সেট অফ ক্রোমোসোম সেগ্রিগেট হয়ে যায়। সেগ্রিগেট মানে কি সেপারেট হয়ে যায়। হাফ নাম্বার অফ গ্যামেটে এই জিন থাকবে, হাফ নাম্বার অফ গ্যামেটে এই জিন থাকবে। ধরে নাও এই ফ্লাওয়ারটা, এই প্ল্যান্টটা একটা ফুলের মধ্যে 100টা পোলেন গ্রেন বানাচ্ছে, তাহলে 100টা পোলেন গ্রেনের মধ্যে 50টা পোলেন গ্রেনে ক্যাপিটাল টি থাকবে, 50টা পোলেন গ্রেনে স্মল টি থাকবে। এটা হচ্ছে হিসাব। তো এই সেগ্রিগেট হলো জন্যই, এই যে স্মল টি ক্যাপিটাল টি এর থেকে সেগ্রিগেট হলো, স্মল টি আবার এই ক্যাপিটাল টি এর থেকে সেগ্রিগেট হলো, হলো হলো কি না? তারপরে ওই গ্যামেটের যখন ফিউশন হলো, তখন স্মল টি কন্ডিশন মানে হোমোজাইগাস কন্ডিশনে আসলো, তখন ডট হয়ে গেল। সেগ্রিগেট হচ্ছে জন্যই এই ডট ফিচারটা টল থেকে আবার ডট হয়ে গেল। বুঝতে পারছো কি না? ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশন, মনোহাইব্রিড ক্রস থেকে দুটা ল। আর এখান থেকে আমরা দুটো রেশিও পেলাম, একটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও, একটা হচ্ছে জেনোটাইপিক রেশিও। দেখো আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিই। ফেনোটাইপিক রেশিও যেটা বাইরের থেকে যেটা দেখা যাচ্ছে, মানে টল না ডট, বাইরের থেকে যেটা দেখা যাচ্ছে সেটার রেশিও হচ্ছে ফেনোটাইপিক রেশিও। আর জিনোটাইপিক রেশিও মানে জিনের কম্বিনেশন কি, ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি না স্মল টি স্মল টি, মানে পিওর না হাইব্রিড না কি, ওইটা হলে জিনোটাইপিক রেশিও। জিনের কম্বিনেশন থাকলে হচ্ছে জিনোটাইপিক রেশিও। বুঝলাম কথাটা? তাহলে তোমাকে একটা ম্যাথ দিল, যে মেন্ডেল ক্রস two pea plants, one having purple flower, pure purple crossed with pure white, pure white। এবার চার্টটা বের করো। ওই চার্টের মধ্যে দেখো ফ্লাওয়ারের কালারের মধ্যে তোমার ওই যে ক্যারেক্টারের চার্টটা বের করো। পার্পল আছে না ভায়োলেট আছে? পার্পল। তো পার্পল আর হোয়াইটের মধ্যে কে ডমিনেন্ট? পার্পল ডমিনেন্ট লেখা আছে না উপরে একদম হেডিং এ, ডমিনেন্ট। তাহলে পিওর পার্পলের জেনোটাইপ কি হবে? পিওর বলা আছে, ক্যাপিটাল পি, ক্যাপিটাল পি। তাহলে হোয়াইটের ইয়ে কি হবে? স্মল পি, স্মল পি। বুঝলা? পড়াতে বললো কি, যে এফ টু জেনারেশনে সাপোজ 64টা পি প্ল্যান্ট হলো, ঠিক? এবার কোশ্চেন, এই 64টা প্ল্যান্টের মধ্যে কতগুলো পার্পল ফ্লাওয়ার হবে, কতগুলো হোয়াইট ফ্লাওয়ার হবে, পার্পলের মধ্যে কতগুলো পিওর পার্পল হবে, কতগুলো হচ্ছে তোমার হাইব্রিড পার্পল হবে। কোশ্চেনটা হচ্ছে এটা। তো তোমাকে এই এরকম কোশ্চেন যদি দেয়, তাহলে এই যে এরকম করে ক্রস দেখানোর কোনো দরকার নেই, এরকম করে ক্রস দেখানোর কোনো দরকার নেই। যদি বলে ক্রস দেখাও তাহলে দেখাবা। যদি এরকম ম্যাথ দেয়, ম্যাথসে 1 কি 2 মার্কস থাকবে, তার জন্য ক্রস করার দরকার নাই। স্যার ক্রস ছাড়া কিভাবে করব? ক্রস ছাড়া কিভাবে করব, তাই কি না? ক্রস ছাড়া করার খুব ইজি একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি। ক্রস ছাড়া এগুলো প্রবলেম কিভাবে সলভ করব, আমরা যেটা শিখলাম সেটার সাথে কম্পেয়ার করব। আমরা কি শিখলাম? টলের সাথে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি এর করেছিলাম, তাই কি না? এটা ছিল প্যারেন্টাল জেনারেশন। এবার কোশ্চেনে F1 বাদ দিয়ে ডাইরেক্ট F2 তে চলে গেছে। তার F1 এ তো বলো তো তাহলে, যেরকম ক্যাপিটাল মানে টলের সাথে ডট পড়াতে F1 এ সবগুলো কি হয়েছিল? সবগুলোই টল হয়েছিল। সেরকম এখানেও পার্পল আর হোয়াইটের মধ্যে পড়ালে সবগুলো কি হবে? পার্পল হবে। তাহলে আমার এগুলো করার দরকার নেই, বুঝলা কি না? হ্যাঁ, F1 চাইনি তো, F1 এ তো সবই পার্পল হবে যেহেতু পার্পল ডমিনেন্ট। কথাটা বুঝলা? এইবার এফ টু জেনারেশনে ফেনোটাইপিক রেশিও কি ছিল? টল ইস টু ডোয়ার্ফ কত ছিল বলো তো? 3:1। মানে টল মানে কি, যেটা ডমিনেন্ট ওটা বেশি, আর যেটা রিসিসিভ সেটা কম। তাহলে এইখানেও আমরা বলতে পারি টলের বদলে আমরা পার্পল ভাবতে পারি। ওটার সাথে কম্পেয়ার করলেই হয়ে যাবে তো। পার্পল ইস টু হোয়াইট কত হবে? 3:1। সেম, তাহলে তোমার আর করার দরকার নেই। তুমি যদি কোনটা ডমিনেন্ট কোনটা রিসিসিভ জানো,
তুমি নিজেই বলে দিতে পারবে এটা 3:1 হবে, ভালো কথা। তাহলে পার্পল কতগুলো হবে? পার্পল কতগুলো হবে? পার্পলের রেশিও ভ্যালু কত? 3। 3/3 + 1 কত? 4। 4 মাল্টিপ্লাই কতগুলো প্ল্যান্ট হয়েছে? 64। তাহলে 16, তাহলে 48টা পার্পল হবে, সরি 48টা পার্পল হবে। আর হোয়াইট কতগুলো হবে? আইদার তুমি করতে পারো যে 64 -48 করে দিলে বাকিগুলো হোয়াইট হবে, অর হোয়াইটের রেশিও ভ্যালু কত? 1/3 + 1 কত? 4 মাল্টিপ্লাই 64। তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে সরি, তাহলে হচ্ছে 16। 16টা হচ্ছে তোমার হোয়াইট হবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে কতগুলো পার্পল হবে কতগুলো হোয়াইট হবে, তাহলে সবসময় ফেনোটাইপিক রেশিও ইউজ করবা। তাহলে সবসময় ফেনোটাইপিক রেশিও ইউজ করবা। কিন্তু যদি বলে কতগুলো পিওর পিওর হবে কতগুলো হাইব্রিড হবে, বুঝলা, তাহলে জেনোটাইপিক রেশিও ইউজ করবা। কারণ পিওর হাইব্রিড মানে কি, ওখানে জিনের ব্যাপার চলে আসছে, ক্যাপিটাল। তাহলে পিওর পার্পল মানে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, হাইব্রিড পার্পল মানে স্মল পি স্মল পি। আর ডর্ফ যদি বের করতে বলে, ডর্ফ, সরি হাইব্রিড তো ক্যাপিটাল পি স্মল পি, আর হাইব্রিড যদি বলে স্মল পি স্মল পি। তাহলে এগুলা রেশিও ভ্যালু আমরা জানি। ফেনোটাইপিক রেশিও মনে আছে? পিওর টল ছিল 1, হাইব্রিড টল ছিল 2, আর ডর্ফ না তো এখানে হচ্ছে তোমার কি জানো, হোয়াইট, এখানে হোয়াইট হবে কারণ আমরা ফ্লাওয়ারের কালার দিয়ে করছি। হোয়াইট হবে 1, মনে মনে করছে 1:2:1। তাহলে 1/1 + 2 + 1 কত? 4 মাল্টিপ্লাই 64 কত হবে? 16। 2/1 + 2 + 1 4 মাল্টিপ্লাই 64 কত হবে? 32। আবার 1/4 মাল্টিপ্লাই 64 কত হবে? 16। তাহলে 64টা প্ল্যান্টের মধ্যে 16টা হবে পিওর পার্পল, 32টা হবে হাইব্রিড পার্পল, আর হোয়াইট হবে 16টা। পারবা? যদি তোমাকে পিওর হাইব্রিড মেনশন করে দেয় কোশ্চেনে, তাহলে কোন রেশিও ইউজ করবা? জেনোটাইপিক। আর যদি মেনশন করা না থাকে, তাহলে এমনি ফেনোটাইপিক রেশিও দিয়েই হয়ে যাবে। এটা মনোহাইব্রিডের। হ্যাঁ বলো। F3 দিবে না কোন, F3 হতে পারে, F4 হতে পারে, হ্যাঁ। পারবা এই ম্যাথ গুলো দিলে? ইজি আছে। আর ওই চার্টটা মুখস্থ করবা, কারণ পরীক্ষায় কিন্তু বলা দেওয়া থাকবে না যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসিসিভ। হয়ে গেল? আচ্ছা। আর অ্যালিল গুলোর নাম দিতে পারবা তো? অ্যালিল গুলোর নাম, যেমন টলের অ্যালিলের নাম আমি কি দিয়েছি? ক্যাপিটাল টি। ডরফেল অ্যালিলের নাম দিয়েছি স্মল টি। তাহলে ইয়োলো, ধরো না ইয়োলোটা ডমিনেন্ট, তাহলে দিব ক্যাপিটাল ওয়াই, আর গ্রিনটা দিব স্মল ওয়াই, স্মল জি করে দিও না আবার কিন্তু, সিডে, ঠিক আছে। আর যদি অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দেয়, মনে করো পরের শেপ পরের কালার, নিজের মতো করে যা যে কোনো লেটার ইউজ করবা, কাটবে না। হ্যাঁ? ধরে নাও পড পড দিয়ে দিল, পরের শেপ দিয়ে দিল বা পরের কালার দিয়ে দিল, তাহলে নিজের মতো যে কোনো লেটার ইউজ করবা। ধরে নাও ক্যাপিটাল এক্স স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলেও কিছু হবে না। চেষ্টা করবা ফার্স্ট লেটারটাকে দিয়েই বানানো। রাউন্ড, মনে করো ক্যাপিটাল আর, রিঙ্কল মানে স্মল আর, তারপরে মনে করো পরের শেপ ইনফ্লেটেড আর কি আছে কনস্ট্রিক্টেড। ইনফ্লেটেড মানে ক্যাপিটাল আই, কনস্ট্রিক্টেড মানে স্মল আই, এরকম করে করার চেষ্টা করো। যদি না হয় এক্স ওয়াই দিয়ে করলেও কিছু হবে না, কিন্তু লিখে দিতে হবে। লেট দ্য অ্যালিল অফ ডমিনেন্ট অ্যালিল অফ তোমার ইনফ্লেটেড পড ক্যাপিটাল এস লিখে দিতে হবে। তুমি কোন লেটার ইউজ করছো ওটা লিখে দিতে হবে তাহলে। তাহলে মনোহাইব্রিড ক্রস। আচ্ছা এই জিনিসটা কি স্যার? এই জিনিসটাকে বলা হচ্ছে পানেট স্কোয়ার। পানেট স্কোয়ার কি করে করব? ধরে নাও F1 জেনারেশনে পানেট স্কোয়ার করার দরকার নেই,
F2 জেনারেশন করার সময় পানেট স্কোয়ার করে করতে পারো। কিভাবে পানেট স্কোয়ার করতে হয় যে দেখো, পানেট স্কোয়ার এইভাবে করতে হয়। ধরো পানেট স্কোয়ার করলে আরো তাড়াতাড়ি হবে, তোমাকে এরকম ভাবে না মানে দাগ দিয়ে দিয়ে না করে পানেট স্কোয়ার দিয়ে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। পানেট স্কোয়ার কি, তোমাকে করতে হবে কি, এরকম একটা বক্স টানতে হবে, এরকম একটা বক্স। এইরকম করে আমি যেভাবে করছি এইভাবেই করো পরীক্ষার সময়, তাহলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। একটাতে হচ্ছে মেল গ্যামেট, মেলের সিম্বল এরকম, আর একটাতে হচ্ছে ফিমেল গ্যামেট, ঠিক। এবার এইখানে একটা দাগ দিলা, এইখানে একটা দাগ দিলা, ঠিক। এইবার F2 জেনারেশন করার সময় আমরা F1 এর প্ল্যান্ট গুলোকে প্যারেন্ট হিসেবে নিয়েছিলাম, হ্যাঁ কি না? F1 এর প্ল্যান্ট গুলোকে, তাহলে F1 এর দুটো প্ল্যান্টই ছিল টল আর টল, হ্যাঁ কি না? তাহলে এখানে টল লিখলা, ব্র্যাকেটে জেনোটাইপ লিখে দিলা ক্যাপিটাল টি স্মল টি, এগুলোকে জেনোটাইপ বলে। হ্যাঁ। আর এই সাইডে, এই সাইডে তুমি আরেকটা টল লিখলা, আরেকটা টল লিখলা, ওটারও জেনোটাইপ লিখে দিলা ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ কি না? দুটোই ক্যাপিটাল টি স্মল টি কিনা, সেই জন্য এটার উপরে এই উপরে এটা লিখলা, এইদিকে এটা লিখলা, ঠিক। এবার লিখতে হবে গ্যামেট গুলো, এই যে গ্যামেট গুলো, গ্যামেট গুলো, এই ক্যাপিটাল টি স্মল টি কয় রকমের গ্যামেট বানাবে? দুই রকমের। তাহলে গ্যামেট গুলো এই বক্সের মধ্যে লিখে গোল করে দিবা ক্যাপিটাল টি স্মল টি, আর এর গ্যামেট গুলো এই বক্সের মধ্যে লিখবা ক্যাপিটাল টি স্মল টি। হলো? এবার এই যে ধরে নাও ক্যাপিটাল টি এর সাথে, ধরে নাও ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি ক্রস করাবো, তাহলে এই যে ক্যাপিটাল টি এদের কমন বক্স কোনটা? এইটা। তাহলে এখানে লিখে দিব ক্যাপিটাল টি লিখে দিলাম পিওর টল। বুঝলা? এটাও লিখতে হবে, এটাও লিখতে হবে, যে কোনো একটা লিখলাম হবে না কিন্তু, জেনোটাইপও লিখতে হবে, আর পিওর টল মানে ফেনোটাইপও লিখতে হবে। আচ্ছা, এবার ক্যাপিটাল টি স্মল টি, এই যে ক্যাপিটাল টি স্মল টি কোনটা বক্স হবে বলো তো? এই যে সেকেন্ডেরটা, হ্যাঁ কি না? এর আর এর বক্স কোনটা? এটা। তাহলে এটা এখানে কি লিখবো? ক্যাপিটাল টি স্মল টি, এখানে লিখে দিলাম হাইব্রিড টল। এবার এই বক্সে কি হবে বলো তো তাহলে? এই বক্সটাতে কি হবে? এই যে এইটা আর এইটা, হ্যাঁ কি না? ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটাও হয়ে গেল হাইব্রিড টল। আর এই বক্সে কি হবে বলো তো? স্মল টি, তাহলে এটা হয়ে গেল ডর। তাহলে পিওর টল একটা, হাইব্রিড টল দুটা, ডর একটা, 1:2:1। এইভাবে পানেট স্কয়ার। ডমিনেন্ট এলিলটাকে ক্যাপিটাল টি স্মল টি হলে স্মল টি ক্যাপিটাল টি লিখো না, ক্যাপিটাল টি স্মল টি লিখো, ডমিনেন্টটাকে আগে। পানেট স্কয়ার এইভাবে বানাতে হয়। এটাকে পানেট স্কয়ারও বলে, চেকার বোর্ডও বলে, দুটো নামই মনে রেখো। পারবো তো পানেট স্কয়ার বানাতে? পানেট স্কয়ার কখনো F1 জেনারেশনের বানাবা না, কারণ F1 জেনারেশন তো সবই টল। বানাবা হচ্ছে F1 থেকে F2, F2 জেনারেশনে পানেট স্কয়ার বানাবা। আচ্ছা স্যার, যদি আমাকে এই রকম ভাবে ক্রস করে দেখাতে হয়, তুমি কত সুন্দর এরকম প্রথমে পিওর টলটাকে রেখেছো, প্রথমে সুন্দর পিওর টল, তারপরে দুটো হাইব্রিড টল, তারপরে ডর্ফ, কিন্তু দেখবা তোমরা যখন করতে যাবে না উল্টা পাল্টা হয়ে যাবে। এটা করার একটা ট্রিক আছে, এটা করার একটা ট্রিক আছে, ট্রিকটা আমি শিখিয়ে দিচ্ছি। যদি ক্রস করে দেখাতে চাও, ধরে নাও ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? F1 থেকে F2, তাহলে গ্যামেট আসলো, একটা গ্যামেটে ক্যাপিটাল টি, একটা গ্যামেটে স্মল টি, একটা গ্যামেটে ক্যাপিটাল টি, একটা গ্যামেটে স্মল টি, ঠিক। এই দিকের গুলোকে কনস্ট্যান্ট ধরবা, এই দিকের গুলোকে ভেরিয়েবল ধরবা। এটাকে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেরিয়েবল বোঝো তো? কনস্ট্যান্ট ভেরিয়েবল। আচ্ছা, প্রথমে এই ক্যাপিটাল টিটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে একবার এই ভ্যারিয়েবল, আবার কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হলো। তাহলে এখানে কি দাঁড়ালো? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি। এবার এটাকে কনস্ট্যান্ট ধরবা, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। তাহলে এখানে স্মল টি ক্যাপিটাল টি, তাহলে কি দাঁড়ালো? ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে স্মল টি স্মল টি। তাহলে দেখো পর পর থাকলো পিওর টল, হাইব্রিড টল, দুটা হাইব্রিড টল, আর একটা ডোয়ার্ফ, 1:2:1। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ধরে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ইজিলি হয়ে যাবে। নাহলে অনেক সময় স্টুডেন্টরা কি করে, এই যে এরকম করে দেয়, অনেক সময় এই যে এরকম করে দেয়, দেখো প্রথমে এই যে এরকম করে,
ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, এরকম করলো। তারপরে এইরকম নামাই দেয় নিচের দিকে, এরকম করে দেয়, এইরকম করে দেয়, ভুলভাল উল্টাপাল্টা হয়ে যায়। ওরকম করবে না, সব যাতে এক এক লেভেলে থাকে, পরপর যাতে থাকে। হ্যাঁ, সেটা তুমি তোমার সুবিধা অনুযায়ী করো, কিন্তু পরপর রাখাটা জরুরি। যদি এরকম ক্রস করে দেখাও, পানেট স্কোয়ার না করে যদি ক্রস করে দেখাও, তাহলে এইভাবে করার চেষ্টা করো। তাহলে ফেনোটাইপ মানে কি? ফেনোটাইপ মানে হচ্ছে যেটা বাইরের থেকে দেখা যাচ্ছে, টল না ডর্ফ। আর জিনোটাইপ, আমি কি বাইরের থেকে দেখতে পাচ্ছি এই যে এই টল প্ল্যান্টার ক্যাপিটাল টি জিন আছে, প্লাস ক্যাপিটাল টি স্মল টি জিন আছে, ওগুলো কি বাইরের থেকে দেখা যায়? নাকি জিনের গায়ে লেখা আছে ক্যাপিটাল টি, তাই কি না? তো যেটা বাইরের থেকে দেখা যায় না, জিনের কম্বিনেশন, সেটাকে বলা হয় হচ্ছে জিনোটাইপ। তাহলে এবার আগের পড়াটাতে চলে আসো, এই যে আগের এটাতে চলে আসো। এখানে আমি কিছু জিনিস আগে বলে দিই। এটা মানে ঠিক করে সাজানো নেই, বুঝলা? মানে বইটাতে আগে মেন্ডেলের এক্সপেরিমেন্টটা দিতে হতো, তারপরে এই টার্ম গুলো দিতে হতো। যাই হোক, ঠিক আছে, চলো। মানে এগুলো টার্ম না, বই হিসাবে ঠিকই আছে। অ্যালিলের ডেফিনেশন পারবা তো? জিনের, না না, জিনের অল্টারনেটিভ ফর্মকে অ্যালিল বলে, ক্যারেক্টারের অল্টারনেটিভ ফর্মকে ট্রেইট বলে। সেই ক্যারেক্টারের যে জিন, জিনের অল্টারনেটিভ ফর্মকে অ্যালিল বলে, ক্যাপিটাল ডি স্মল ডি, এগুলো হচ্ছে অ্যালিল। তাহলে হচ্ছে এখান থেকে এত অবধি, আহ এই যে এত অবধি এটা হচ্ছে অ্যালিল উইথ এক্সাম্পল। যেমন মনে করো টাং রোলিং, এই যে দেখো দুটো বাচ্চা, একজন টাংকে রোল করতে পারছে, একজন পারছে না। সে টাং রোলিংটা হচ্ছে তোমার ডমিনেন্ট, টাং রোলিংটা হচ্ছে ডমিনেন্ট, টাং রোলিং না করতে পারাটা হচ্ছে রিসিসিভ। আনএক্সপেক্টেড, পি ইউ ডবল এন ই ডবল টি। হ্যাঁ, তাই তো। পারবা তো? তাহলে এটা টাং রোলিংটাকে কি বলবো? মনে করো এটাকে যদি ক্যাপিটাল এক্স বলি, এটাকে স্মল এক্স বলতে হবে, এরকম আর কি। আচ্ছা, তারপরে চলে আসো, ডমিনেন্ট আর রিসিসিভ এর ডেফিনেশন পারবা? ডমিনেন্ট আর রিসিসিভ এর ডেফিনেশন কোথায় দেওয়া আছে? ও, অ্যালিলের ডেফিনেশন তো নিচে দেওয়াই আছে, এই তো এখানে দেওয়াই আছে। অল্টারনেটিভ ফর্মস অফ জিন অকুপাইং দ্য সেম পজিশন, পজিশনকে লোকাস বলে, অফ অন হোমোলোগাস ক্রোমোসোম and affecting the same characteristics but in different ways। আরো কি আছে? হ্যাঁ, দেখো, আমি বলছি কি, যে এখানে যেটা বলা হয়েছে, এই যে সেম হোমোলোগাস ক্রোমোসোম, ধরে নাও এটা 1 নম্বর ক্রোমোসোম, এটা 1 নম্বর ক্রোমোসোম, দুটাই যদি 1 নম্বর ক্রোমোসোম হয়, জিন এটা যদি হাইটের জিন হয়, জিন এটা যেই পজিশনে আছে, আর একটা 1 নম্বর ক্রোমোসোমের এই সেম পজিশনে হাইটেরই জিন থাকবে, কারণ এটা বাবার থেকে পেয়েছে, এটা মায়ের থেকে পেয়েছে। তো বাবা মা দুজনেই তো মানুষ, তাহলে ওদের জিনের পজিশন আলাদা হবে না, এই পজিশনকে বলা হয় লোকাস। তারপরে মনে করো বি নাম্বার লোকাসে জিন বি আছে, এখানেও জিন বি থাকবে। ধরো না এই বিটা মনে করো স্কিন কালার, তাহলে এই পজিশনে এই লোকাসে যদি স্কিন কালার থাকে, আর একটা ক্রোমোজোমে হোমোলোগাস ক্রোমোজোমে এই পজিশনে স্কিন কালারেরই জিন থাকবে, কখনোই এগুলো উল্টোপাল্টা হয় না। তো এইটা হচ্ছে অ্যালিলের ডেফিনেশন। তাহলে অ্যালিলের যে পেয়ার গুলো হয়, একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। অ্যালিলের পেয়ার অনুযায়ী আমরা তোমার দুই ভাগে ভাগ করতে পারি, হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। যদি দুটা অ্যালিলই সেম হয়, ক্যাপিটাল বি, এবার এটা ক্যাপিটালে লেখা মানে ডমিনেন্ট পেয়ার। আবার যদি স্মল সি এটাও হোমোজাইগাস, কিন্তু এটা কি রিসিসিভ পেয়ার, বুঝতে পারছো তো? মানে ক্যাপিটাল টি এটাও হোমোজাইগাস ডমিন্যান্ট পেয়ার, স্মল টি এটাও হোমোজাইগাস রিসিসিভ পেয়ার। কিন্তু ক্যাপিটাল টি স্মল টি মানে বা ক্যাপিটাল এ স্মল এ, এটা হেটেরোজাইগাস ডিসিমিলার পেয়ার। এই তো হেটেরোজাইগাসই হাইব্রিড। তারপরে চলে আসো ডমিন্যান্ট অ্যালিল, বুঝতে পারলা?
ডমিনেন্ট এলিল। যদি আরেকটা, এই যে অ্যানাদার এলিল থাকা সত্ত্বেও, মনে করো ক্যাপিটাল টি ডমিনেন্ট ও আলাদা এলিল মানে স্মল টি থাকা সত্ত্বেও যদি এক্সপ্রেস করে অল্টারনেটিভ যেটা বুঝালাম, তাহলে ওটা ডমিনেন্ট। কিন্তু রিসিসিভ অ্যালিল কি অল্টারনেটিভটা থাকলে এক্সপ্রেস হবে? হবে না। তাহলে সিমিলার আর একটাই থাকতে হবে, তাই কি না? এই যে a recessive allele can only express itself in the presence of the same recessive allele। এখান থেকে এত অবধি রিসিসিভ অ্যালিলের ডেফিনেশন। আচ্ছা, রিমেম্বার, গোটা ক্রোমোজোম কখনো ডমিন্যান্ট আর রিসেসিভ হয় না। ক্রোমোজোমের মধ্যে থাকা জিন ডমিন্যান্ট বা রিসেসিভ হতে পারে। মানে আমি এইভাবে বলছি, এই যে ধরে নাও এই দুটা হোমোজাইগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। এই ক্রোমোজোমে একটা জিন আছে ক্যাপিটাল এ, এখানে জিন আছে স্মল এ। আবার এমনও হতে পারে এই সেম ক্রোমোজোমে এখানে আছে ক্যাপিটাল বি, এখানে আছে স্মল বি। দুটো আলাদা ক্যারেক্টার এরকম হতে পারে। তো একটা গোটা ক্রোমোজোম কখনো ডমিন্যান্ট রিসেসিভ হয় না, ক্রোমোজোমের মধ্যে থাকা জিন গুলো ডমিন্যান্ট রিসেসিভ হয়। বলো। অ্যালিসে কেমন? হ্যাঁ, অ্যালিসের বিহেভিয়ার কেমন? অ্যালিলসের বিহেভিয়ার, অ্যালিলসের বিহেভিয়ার যেরকম ক্রোমোজোম যেহেতু গ্যামেট ফর্মেশনের সময় সেপারেট হয়ে যাচ্ছে, ক্রোমোজোমের মধ্যে যেহেতু অ্যালিল বা জিন আছে, তাই ওরাও সেপারেট হবে। না মানে হ্যাঁ, টেক্সট আছে পার্পল হোয়াইট, আর এখানে অ্যালিল কেমন? অ্যালিলের পার্পলের অ্যালিল হবে ক্যাপিটাল পি, হোয়াইটের অ্যালিল হবে স্মল পি। অ্যালিল মানে জিনের অল্টারনেটিভ, যেগুলোকে আমরা নাম দিয়েছি মানে লেটার দিয়ে। নেমিংটা, হ্যাঁ, নেমিংটা দিয়ে আমরা ওর ডিফারেন্ট ফর্মকে বোঝাচ্ছি। এটা ডমিন্যান্ট অ্যালিল, এটা রিসেসিভ অ্যালিল। আচ্ছা, তারপরে চলে আসো জেনোটাইপ এন্ড ফেনোটাইপ। ধরো নাও টাং রোলিং, টাং রোলার, এটার জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল মানে অ্যালিলের যে কম্বিনেশন, এটাকে বলে জেনোটাইপ। ক্যাপিটাল আর স্মল আর, এটাও জেনোটাইপ। স্মল আর এগুলোও জেনোটাইপ। ক্যাপিটাল আর যেহেতু ডমিনেন্ট, তাই টাং রোলার করতে পারবে। স্মল আর কি ডমিনেন্ট? না। কিন্তু দুটাই যদি স্মল আর হয়, একটাও টাং রোলিং এর যে জিনটা মানে ক্যাপিটাল আর নেই, তাহলে ও কি হবে? নন রোলার হবে। তারপরে দেখো, তাহলে হোয়াট ইজ জেনোটাইপ? জেনোটাইপের ডেফিনেশন এখান থেকে এত অব্দিও করতে পারো বা এখান থেকেও করতে পারো। আর ফেনোটাইপ, ফেনোটাইপের ডেফিনেশন এখান থেকে এত অব্দিও করতে পারো অথবা এখান থেকেও করতে পারো। জেনোটাইপিক মানে হচ্ছে জিনের কম্বিনেশন, ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি, ওই কম্বিনেশনকে জেনোটাইপ বলে। আর ফেনোটাইপ মানে বাইরের থেকে যেটা দেখা যাচ্ছে সেটাকে ফেনোটাইপ বলে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে জেনোটাইপ ইজ দা কজ এন্ড ফেনোটাইপ ইজ দা রেজাল্ট, এক্সপ্লেইন। জেনোটাইপ, হ্যাঁ, ক্যাপিটাল টি অর ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি এগুলো কি জেনোটাইপ, হ্যাঁ কি না? কিন্তু এর রেজাল্ট হচ্ছে ক্যাপিটাল টি থাকলেই মানে টল, আর দুটাই স্মল টি থাকলে ডট। তাহলে জেনোটাইপের জন্য রেজাল্টটা হচ্ছে ফেনোটাইপ। পারবা? এগুলো কোশ্চেন আসে কিন্তু পরীক্ষায়, বইতে নাই ওরকম করে ডাইরেক্ট কোশ্চেন, মানে ডাইরেক্ট এরকম করে দেওয়া নাই। দিয়ে দিল জেনোটাইপ ইজ দা কজ, ফেনোটাইপ ইজ দা রেজাল্ট, ব্র্যাকেটের মধ্যে এক্সপ্লেইন দা স্টেটমেন্ট অর জাস্টিফাই। তখন একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে হবে। জেনোটাইপ হচ্ছে জিনের কম্বিনেশন, যেটা একটা ক্যারেক্টারকে ডিফাইন করে, সেই ক্যারেক্টারটা বাইরের থেকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফেনোটাইপ। তাহলে জেনোটাইপের অনেক অনেক রকমের কম্বিনেশন হতে পারে। হোমোজাইগাস ডমিনেন্ট মানে ক্যাপিটাল আর, দুটাই হোমোজাইগাস, দুটাই সেম, আর দুটাই ডমিনেন্ট, হ্যাঁ কি না? ক্যাপিটাল লেটার মানে কি ডমিনেন্ট। আবার এমনও হতে পারে হেটেরোজাইগাস ডমিনেন্ট, মানে একটা তোমার ডমিনেন্ট একটা রিসেসিভ, তাহলে হেটেরোজাইগাস। কিন্তু এখানে কার ক্যারেক্টারটা এক্সপ্রেস হবে, ক্যাপিটাল আর এর না স্মল আর এর, বলো তো? তাই ডমিনেন্ট লেখা, হেটেরোজাইগাস ডমিনেন্ট। বুঝলা? যেটা বাইরে থেকে দেখা যায় ওটা ফেনোটাইপ। হ্যাঁ, যেটা ভিতরে জিনের কম্বিনেশন ওটা হচ্ছে জিনোটাইপ। যা ডাউট আছে ক্লিয়ার করে দিবা। এই যে জিনের কম্বিনেশন বা এই জেনোটাইপ, ক্যাপিটাল টি আছে না, ক্যাপিটাল টি স্মল টি আছে, ওইটা হচ্ছে জেনোটাইপ।
আর বাইরের থেকে যেটা রেজাল্ট দেখা যাচ্ছে, রেজাল্ট, রেজাল্ট মানে যেটা এক্সপ্রেস হচ্ছে এই জিনোটাইপের জন্য, সেইটা হচ্ছে ফেনোটাইপ। এইটা হচ্ছে ফেনোটাইপ। পারবা তো? আচ্ছা, তারপরে আর কি আছে এখান থেকে? টার্ম। আচ্ছা, এইটা আবার পরে বুঝাচ্ছি। টাং রোলিং, এই যে দেখো এটাকে বলা হয় হচ্ছে পেডিগ্রি। এটাকে পেডিগ্রি বলা হয়, এই যে এরকম সাইন এন্ড সিম্বল দিয়ে। পেডিগ্রি পরে বুঝাচ্ছি, হ্যাঁ, পেডিগ্রি এখন পারবা না, পেডিগ্রি পরে বুঝাতে হবে। পানেট স্কোয়ার পারবা কিনা বলো? পানেট স্কোয়ার, পানেট স্কোয়ারের ডেফিনেশন, পানেট স্কোয়ার কিভাবে বানাতে হয় ওটাও আমি শিখিয়ে দিলাম। আগে যে প্যারেন্ট নিলা সেই প্যারেন্ট গুলোকে লিখতে হবে। তারপরে ধরে নাও টাং রোলার, আর একটা নিলাম হচ্ছে মনে করো এটা টাং রোলারটা হোমোজাইগাস টাং রোলার, মানে দুটাই সেম হবে। আর একটা নিলাম মনে করো হেটেরোজাইগাস টাং রোলার, মানে একটা ক্যাপিটাল একটা স্মল, একই না? তারপরে আমি কিরকম ভাবে পানেট স্কোয়ারটা বানিয়েছিলাম? আমি পানেট স্কোয়ারটা বানিয়েছিলাম এইভাবে, আমি পানেট স্কোয়ারটা বানিয়েছিলাম এইভাবে, এইভাবে। এইখানে মেল, এই যে প্যারেন্ট মেল, আর এইখানে ফিমেল, এই যে এখানে ফিমেল। তারপরে এখানে গ্যামেট গুলো লিখতে হবে। মেল কি কি গ্যামেট বানাবে? মেল যাই গ্যামেট বানাক না কেন, হাফ হলে শুধু ওই গ্যামেটের মধ্যে ক্যাপিটাল আরই থাকবে, হ্যাঁ কি না? এই তো দুটো ক্যাপিটাল আর লিখে দিলাম। আর ফিমেল যদি গ্যামেট বানায়, হাফ, হাফ এর মধ্যে হচ্ছে স্মল আর থাকবে, আর হাফ গ্যামেটের মধ্যে ক্যাপিটাল আর থাকবে। তো এই বক্সে কি হবে? এই বক্সে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এই বক্সে কি হবে? ক্যাপিটাল আর আর এই যে ক্যাপিটাল আর। এই বক্সে কি হবে? ক্যাপিটাল আর আর এই যে স্মল আর। আর এই বক্সে কি হবে? ক্যাপিটাল আর আর এই দিক থেকে স্মল আর। সোজা। হ্যাঁ, আমার মতো করে করবো, এটাতে এটাতে ভালো হবে। মেল ফিমেল সাইন দেওয়া আছে তো, ওটা ভালো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মানুষের কিছু ডমিনেন্ট ট্রেট আর রিসেসিভ ট্রেটের এক্সাম্পল। দেখো, মানুষের মধ্যে কিছু ডমিনেন্ট আর রিসেসিভের ইয়ে সিম্বল দেওয়া আছে। যেমন ধরো ক্যারেক্টার ট্রেট, ধরো আই কালার, ব্রাউন কালার ডমিনেন্ট, ব্লু কালার রিসেসিভ। কিন্তু মানুষের কি আর শুধু ব্রাউন আর ব্লু কালারেরই আই হয়? ব্ল্যাক হয়, তারপরে হচ্ছে নেভি ব্লু হয়, গ্রিন হয়, গ্রে হয়, কত কালারের গ্রিন। হ্যাঁ, গ্রিনও হয় তো, পিঙ্ক, পিঙ্ক হয় মনে হয়, হয় কিন্তু অনেক কালারের হয়। কিন্তু এখানে স্পেসিফিক দুটো ট্রেইটের কথাই বলেছে। তার মানে ধরে নাও তুমি যদি একটা পিওর ব্রাউন ফিমেল নাও, আর যদি একটা পিওর ব্লু মেল নাও, তাহলে ওদের বাচ্চাটার কি কালার হবে? চোখে ব্রাউন হবে। দেখো, এগুলা ব্যাপারটা হচ্ছে জিন কি বানায় বললাম, জিন বানায় প্রোটিন, বুঝতে পারলা? তো ব্রাউনের জিনটাও প্রোটিন বানাবে, ব্লু এর জিনটাও প্রোটিন বানাবে, কিন্তু ব্রাউনের জিনের প্রোটিনটা এক্সপ্রেস করবে। হ্যাঁ, না, ওই কিভাবে জিন ক্যারেক্টারকে এক্সপ্রেস করে ওটা ক্লাস 12-এ আছে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আচ্ছা, তারপরে দেখো মানুষের কিছু ডিজিজ আছে, কিছু ডিজিজ আছে যেগুলোর আবার ইয়ে হয়, যেমন পলিড্যাকটাইলিটি। পলিড্যাকটাইলি শোনো, এই পলিড্যাকটাইলি মানে হাতে এক্সট্রা আঙ্গুল, 5টা আঙ্গুল, বা পায়ে এক্সট্রা আঙ্গুল, ওটাকে পলিড্যাকটাইলি বলে। তো পলিড্যাকটাইলি কি বলেছে? ডমিনেন্ট এন্ড রিসেসিভ। দেখো এখানে কি লেখা আছে? আরে কি বলো? ডমিনেন্ট। অ্যালবিনিজম, গায়ে সেতি হয়ে যাওয়া, ওই যে চোখে মুখে যে সাদা সাদা ছোপ ছোপ হয় অনেকের, অ্যালবিনিজম। অ্যালবিনিজমও দুই রকমের হয়, ফুল অ্যালবিনিজম মানে গোটা বডিটাই কোনো মেলানিন নেই, আর মনে করো পার্শিয়াল অ্যালবিনিজম মানে ছোপ ছোপ। তো এটা এটা আবার কি ধরনের? রিসেসিভ। আর ক্যাম্পোডাক্টাইলিটি, ক্যাম্পোডাক্টাইলিটি মানে হচ্ছে তোমার কি, ইনএবিলিটি টু স্ট্রেইটেন দ্য লিটল ফিঙ্গার, মানে কেনি আঙ্গুলটাকে সোজা করতে পারে না, দেখা তুমি। ওটা আবার কি ধরনের ক্যারেক্টার? ডমিনেন্ট ক্যারেক্টার। বলো। এখন আমার ভাইয়ের কাছে তো ব্ল্যাক আছে, তো ভাবেন যে আমার ভিতরে ব্রাউন কালার ভিডেন আছে, তো আমার কাছে ব্রাউন হতে পারে, হতেই পারে। ধরো না তোমার ব্রাউন কালারের জিন ওয়ালা স্পার্ম,
তোমার ওয়াইফের ব্রাউন কালারের জিনওয়ালা ওভামের সাথে ফিউশন হলো, তাহলে ব্রাউন ব্রাউন স্মল বি, তাহলে ব্রাউন কালারের হতে পারে। এখন ওটা ডিপেন্ড করছে তুমি পিওর ব্ল্যাক না হাইব্রিড ব্ল্যাক। তুমি যেটা বললে সেটাতে তুমি হচ্ছে হাইব্রিড ব্ল্যাক কালার, মানে ক্যাপিটাল বি স্মল বি, এটা। আচ্ছা, তারপরে চলে আসো এখানে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদেরকে ইয়ে শিখিয়ে দেবো, পেডিগ্রি শিখিয়ে দেবো, পেডিগ্রি। পেডিগ্রি আছে যখন তাহলে তো শিখতেই হবে। এগুলা সবই আমি যা বোঝাচ্ছি এগুলো সব মনোহাইব্রিড ক্রস রিলেটেড, ডাইহাইব্রিড ক্রসে এখনো ঢুকিনি। সব যা চলছে মনোহাইব্রিড ক্রস চলছে। তো দেখো পেডিগ্রি কিভাবে করতে হয় জিনিসটা বোঝো। পেডিগ্রিতে স্কোয়ার মানে হচ্ছে মেল, রাউন্ড মানে হচ্ছে ফিমেল, ঠিক? আর স্কোয়ারের ভিতরে যদি কোনো কালার না থাকে, মানে ফিল করা যদি না থাকে, তাহলে ভাববা নর্মাল, নর্মাল, ফিমেলটাও নর্মাল। কিন্তু এই স্কোয়ার বা রাউন্ডের ভিতরটা যদি কালার করা থাকে, তাহলে ভাববা অ্যাবনর্মাল বা ডিজিজ। তাহলে এই মেলটা হচ্ছে ডিজিজড, কোনো ডিজিজ ওর মধ্যে এক্সপ্রেস হয়েছে। আর এটা হবে ফিমেল, সেটাও ডিজিজড। জিনিসটা বুঝলাম? আচ্ছা, এবার ধরে নাও একটা মেল আর একটা ফিমেল, এই দাগটা মানে হচ্ছে ম্যারেজ। এই দাগটা এই দেখছো না তাই তো বুঝতে পারবে না পরে, এখানে দেখো এই দাগটা মানে হচ্ছে ম্যারেজ, মানে মেল আর ফিমেলটার মধ্যে ম্যারেজ হলো। আর তার থেকে যদি কোনো দাগ দিয়ে আমি যদি এরকম এখানে যদি কিছু ফিমেল মেল দিই, তার মানে এরা হচ্ছে ওদের চিলড্রেন। বুঝলা? এবার এই চিলড্রেন গুলোর মধ্যে মনে করো একটাকে আমি এরকম, একটা মেলকে আমি এরকম করে দিলাম, তার মানে এই মেলটা হচ্ছে ডিজিজড। তার মানে হ্যাঁ অ্যাবনর্মাল, মানে বাবা মার থেকে কোনো হিডেন ডিজিজ ওর মধ্যে ঢুকে গেছে। বাবা মা গুলো কি ডিজিজড? না। ধরো না আমি বলছি বাবাটা ক্যাপিটাল আর স্মল আর, মাটাও ক্যাপিটাল আর স্মল আর, এর মধ্যে স্মল আরটা হচ্ছে ডিজিজ জিন। তাহলে বাবার থেকে নিশ্চয়ই স্মল আর ওয়ালা স্পার্ম, আর মায়ের থেকে স্মল আর ওয়ালা ওভাম আমার সাথে ওটা হোমোজাইগাস কন্ডিশন হয়ে মেলটাও হয়ে গেল ডিজিজ। বাবা মার মধ্যে হয়তো ডিজিজটা এক্সপ্রেস হয়নি, কিন্তু ওদের মধ্যে ডিজিজটা রিসিসিভ হিডেন ছিল। কিন্তু যখন রিপ্রোডাকশন হলো তখন বাচ্চাটার মধ্যে দুটো ডিজিজ জিনই চলে আসলো, হোমোজাইগাস কন্ডিশনে এসে ডিজিজটা হয়ে গেল। এই জন্য বলছি না আগে একটা হয় তাই, মানে কাউকে যদি কনসেপ্ট করে, হ্যাঁ ওটাকে বলে জেনেটিক কাউন্সেলিং। ঠিক আছে? তো এগুলোর অনেক প্যাটার্ন আছে। দেখো আমাদের তো 22টা অটোজোম, সরি 44টা অটোজোম, আর তার সাথে এক্স এক্স অথবা মেল হলে এক্স ওয়াই, ঠিক? এবার ডিজিজড জিন অটোজোমের মধ্যেও থাকতে পারে। অটোজোমের যে ক্রোমোজোম গুলো আছে, মানে 1 নাম্বার ক্রোমোজোম থেকে শুরু করে 22 নাম্বার ক্রোমোজোম পর্যন্ত, সেখানেও কোনো জিনের ডিফেক্ট হতে পারে। আবার এক্স এক্স বা এক্স ওয়াই যে ক্রোমোজোম আছে, তার মধ্যেও তো জিন আছে, এক্স এক্স বা এক্স ওয়াই এর জিনের মধ্যেও কিন্তু ডিজিজড জিন থাকতে পারে। যদি অটোজোম ক্রোমোজোমের মধ্যে কোনো ক্যারেক্টার থাকে তাহলে বলে অটোজোমাল, অটোজোমাল। আর যদি সেক্স ক্রোমোজোমের মধ্যে কোনো ডিজিজ থাকে বা জিন থাকে তাহলে বলে সেক্স লিঙ্কড, তাহলে বলে সেক্স লিঙ্কড। এবার দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা চিন্তা ভাবনা করে বলো তো দেখি বুদ্ধি করে। দেখো আমি দুটো অটোজোম আঁকলাম, ঠিক? এই অটোজোমের মধ্যে ক্যাপিটাল এক্সটা হচ্ছে মনে করো নর্মাল, আর স্মল এক্সটা মনে করো ডিজিজ বা অ্যাবনর্মাল। তো একটা পার্সনের মনে করো এটা অটোজোম, সাপোজ এটা 16 নাম্বার ক্রোমোজোম। 1 থেকে 22 মানে অটোজোম, 16 নাম্বার তাহলে অটোজোমের মধ্যে পড়বে না সেক্স লিঙ্কড মধ্যে পড়বে? অটোজোম। তাহলে ওর একটাতে এক্স আছে, ক্যাপিটাল এক্স আছে, একটাতে স্মল এক্স আছে। তাহলে এই লোকটার ডিজিজটা এক্সপ্রেস হবে কি হবে না? এই লোকটার ডিজিজটা হবে কি হবে না? নর্মাল জিনটা ক্যাপিটাল মানে ডমিনেন্ট, আর অ্যাবনর্মাল জিনটা রিসেসিভ। তাহলে এই ধরনের যদি হয় তাহলে বলে অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ জিন, অটোজোমাল রিসেসিভ।
আচ্ছা, এবার আর একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি বললাম ক্যাপিটাল ডব্লু এইটা হচ্ছে অ্যাবনর্মাল জিন, এটা অ্যাবনর্মাল জিন, আর স্মল ডব্লুটা হচ্ছে নর্মাল জিন, ঠিক আছে? তাহলে একটা লোক, তার দুটো ক্রোমোসোম, ওর মনে করো এটা 15 নম্বর ক্রোমোসোম, একটাতে ক্যাপিটাল ডব্লু আছে, একটাতে স্মল ডব্লু আছে। তাহলে বলতো এই লোকটার ডিজিজ হবে কি হবে না? হবে, কারণ ক্যাপিটাল ডব্লুটা হচ্ছে অ্যাবনর্মাল, ক্যাপিটাল মানে ডমিনেন্ট, তাহলে ওটাকে বলে অটোসোমাল ডমিনেন্ট। বুঝলা কথাটা, বুঝলা? সেরকমই সেক্স লিঙ্কডেরও সেক্স লিঙ্কড রিসিসিভ আর সেক্স লিঙ্কড ডমিনেন্ট এরকম ভাবে পেডিগ্রি হয়। বুঝতে পারছো কি পারছো না? সেক্স লিঙ্কড এর এক্সাম্পল, এবার সেক্স লিঙ্কড হলেই না এক্স এক্স অথবা এক্স ওয়াই এর ব্যাপার চলে আসে, মেল ফিমেলের ব্যাপার চলে আসে। এক্স এক্স অথবা এক্স ওয়াই এই ব্যাপারটা চলে আসে। ধরো না আমি এক্স এক্স করলাম, এক্স ওয়াই করলাম, এক্স এক্স করলাম, এক্স ওয়াই করলাম, এক্স ওয়াই এর দুটো কন্ডিশন দিতে হবে। এবার দেখো, আমি বললাম এক্স ক্রোমোসোমের মধ্যে কোনো হিডেন ফিচার আছে, ধরো না এই ডট দিয়ে বললাম, ঠিক আছে? যেটা হচ্ছে মনে করো এই, এটা হচ্ছে রিসিসিভ। তাহলে এই যে ফিমেলটা হবে যার দুটো এক্স ক্রোমোসোম, যার মধ্যে একটা এক্স ক্রোমোসোমের মধ্যে ডিজিজ জিনটা আছে, তাহলে বলো তো এই ফিমেলটা নর্মাল হবে না অ্যাবনর্মাল হবে? আমি এখানে রিসিসিভ লিখেছি, ডটটা যেটাতে আছে ওটাতে রিসিসিভ লিখেছি, তাহলে নর্মাল হবে। বুঝলা? কে বুঝতে পারলো না বলো? কারণ ওর এমনি এক্সটা নর্মাল, যেটা হচ্ছে ডমিনেন্ট, আর ডিজিজ এক্সটা হচ্ছে অ্যাবনর্মাল, যেটা হচ্ছে রিসেসিভ। তাহলে ডমিনেন্ট আর রিসেসিভের মধ্যে কে এক্সপ্রেস হয়? ডমিনেন্টটা মানে নর্মালটা, তাই নর্মাল হলো। কিন্তু মেলের ক্ষেত্রে এটা আবার আলাদা, মেলের ক্ষেত্রে তো একটা ওয়াই, তাই কি না? এবার আরেকটা যে এক্স ক্রোমোজোম, আরেকটা যে এক্স ক্রোমোজোম, এটা আইদার নর্মাল হতে পারে অথবা ডিজিজড হতে পারে। বুঝলা কি না? তাহলে যদি নর্মাল এক্স ক্রোমোজোম থাকে, তাহলে এই মেলটা নর্মাল হবে না ডিজিজড হবে? নর্মাল এক্স ক্রোমোসোম যদি থাকে তাহলে নর্মাল হবে। কিন্তু এই ডিজিজ এক্সটা যদিও এটা রিসিসিভ, কিন্তু এটাকে কাউন্টার করার জন্য কি এইদিকে নর্মাল এক্স আছে? না, এইদিকে কি আছে? ওয়াই। তাহলে এই মেলটা কি হবে? অ্যাবনর্মাল হবে না নর্মাল হবে? অ্যাবনর্মাল হবে। কেন? কারণ ছেলেদের একটাই এক্স ক্রোমোসোম থাকে। ছেলেরা এই সেক্স লিঙ্কড যে ডিজিজ গুলো, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো ছেলেদের বেশি হয়, কালার ব্লাইন্ডনেস, কারণ এগুলো এক্স ক্রোমোসোমে থাকে। এক্স এক্স হলে কি হয় বলো? ফিমেল হবে। আমি এটা ফিমেল, এই সাইডটা ফিমেল বললাম আর এই সাইডে দুটা মেলের বললাম। যে মেলের একটা এক্স ক্রোমোসোম আইদার ওটা নর্মাল হতে পারে আর অথবা ওটা অ্যাবনর্মাল হতে পারে। সেটা এখন ডিপেন্ড করে না এটা রিসিসিভ না ডমিনেন্ট, কারণ ছেলেদের তো একটাই এক্স ক্রোমোসোম, নর্মাল এক্স ক্রোমোসোমটা আসলে নর্মাল হবে, অ্যাবনর্মাল এক্স ক্রোমোসোমটা আসলে ওটাকে কাউন্টার করার জন্য কি এইদিকে আরেকটা নর্মাল এক্স ক্রোমোসোম আছে না ওয়াই আছে, তাই ওর ডিজিজটা হবে, রিসেসিভ হওয়া সত্ত্বেও ডিজিজটা হবে। আচ্ছা, তাহলে এবার পেডিগ্রিটা করিয়ে দিই তাহলে ফটাফট। পেডিগ্রিটা এখান থেকে, এইটা কি ফার্স্ট পেডিগ্রি দেখো তো, এটা এই পেজে কি এই যে এই চারটা কি ফার্স্ট পেডিগ্রি? আচ্ছা, তাহলে দেখো এখানে আমি কি বুঝাচ্ছি, জিনিসটা বলবো। এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু এই মানে প্যারেন্টস এর এরকম ফেসের ছবি টবি থাকবে না কিন্তু, বা কোনটা মেয়ে কোনটা ছেলে এরকম ছবি টবি থাকবে না, শুধু সিম্বল থাকবে। তাহলে এই গোল সিম্বল তার মানে হচ্ছে এটা মেল, ফিমেল, আর স্কোয়ার মানে মেল। এদের মাঝখানে ম্যারেজ হলো, ওদের তিনটা বাচ্চা হলো, দুটা মেয়ে, দুটা গোল মানে কি দুটা মেয়ে আর একটা ছেলে। এবার কালার দেখবা, যে ফিমেলটারও ভিতরে কালার করা, মেলটারও ভিতরে কালার করা, আর এখানে দুটো যে ইয়ে আছে এদেরও কালার করা। দেখো টাং রোলিংটা ডিজিজ না, এটাকে এমনি ক্যারেক্টার হিসেবে ভাবো। দেখো আমি বলে দিচ্ছি,
তো টাং রোলিং, টাং রোলিংটাকে, টাং রোলিংটা ওই যে আগে, শোনো কথা বলো না, আমাকে চিৎকার করতে হচ্ছে দাঁড়াতে। টাং রোলিংটা ওই যে আগে যে ইনফরমেশন বলো তো, টাং রোলিংটা ডমিনেন্ট ছিল না রিসেসিভ ছিল? আগে একটা জায়গায় লেখা ছিল টাং রোলিংটা, টাং রোলিংটা কিন্তু ডমিনেন্ট, তাহলে ক্যাপিটাল আর বলতে পারি। আর নন টাং রোলিংটাকে আমি কি বলতে পারি? স্মল আর বলতে পারি, ঠিক? তাহলে বলো তো, এই নন রোলার যে ফিমেলটা, ওর জেনোটাইপ কি হবে? ওর মধ্যে কি একটাও ক্যাপিটাল আর থাকবে? দুটাই হবে স্মল আর স্মল আর। একটাও যদি ক্যাপিটাল আর থাকতো তাহলে ও তো টাং রোল করতে পারতো, কারণ টাং রোলিংটা ডমিনেন্ট। তাহলে একটা স্মল আরও কার থেকে পেলো? বাবার থেকে পেলো। আর একটা স্মল আরও কার থেকে পেলো? মায়ের থেকে পেলো। কিন্তু বাবা মা দেখো আবার টাং রোলিং করতে পারছে। তাহলে বাবার আর একটা আর কি হবে, ক্যাপিটাল না স্মল? এই তো জেনোটাইপ পেয়ে গেলাম। মায়ের আর একটা আর কি হবে, ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল, কারণ মাও টাং রোলিং করতে পারছে। এবার বুঝতে পারলা পেডিগ্রি কিভাবে করতে হয়? হুম। এবার এই যে ছেলেটা আছে, ছেলেটা, ছেলেটা রোলার। তাহলে ছেলেটা মায়ের থেকে ক্যাপিটাল আর বাবার থেকে ক্যাপিটাল আর এইভাবেও রোলার হতে পারে, ঠিক? আবার দেখা গেলো বাবার থেকে ক্যাপিটাল আর মায়ের থেকে স্মল আর, মানে ক্যাপিটাল আর স্মল আর এইভাবেও রোলার হতে পারে। মানে হোমোজাইগাসও হতে পারে, হেটেরোজাইগাসও হতে পারে। ওটা তো বাইরের থেকে বোঝা যাচ্ছে না, এটা তো জেনোটাইপ। বুঝলা? সেম এই মেয়েটার ক্ষেত্রেও রোল করতে পারে না। বাবার থেকে দেখা গেল স্মল আর পেলো, মায়ের থেকে ক্যাপিটাল আর পেলো, ক্যাপিটাল আর স্মল আরও হতে পারে। বা দুজনের থেকে স্মল আর পেলো, স্পার্ম আর ওভামের থেকে, এটাও হতে পারে। এইভাবে পেডিগ্রি দিয়ে দিবে, পেডিগ্রি দিয়ে তোমাদেরকে এই যে জেনোটাইপ, ফেনোটাইপ এগুলো জিজ্ঞাসা করবে। স্যার, তো নন টার্ম টার্ম রোলিং ওটা ডমিনেন্ট কেন হতে পারে? এখন এটা জিন টু জিনের ইন্টারাকশন, বুঝলা? ওই যে বললাম জিন প্রোটিন বানায়, যার প্রোটিনটা বেশি এক্সপ্রেস করবে সেটা ডমিনেন্ট। পারবা এগুলা? আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করলো যে টাং রোলিং করতে পারা বা না পারাটা, এটা অটোসোমাল না, অটোসোমাল না সেক্স লিঙ্কড? দেখো টাং, টাং কি, এটা একটা বডি পার্ট, অটোসোমাল, বডি সেল মানে অটোসোমাল, ঠিক? এটা কিন্তু কালার ব্লাইন্ডনেস আমার মনে হয়। কালার ব্লাইন্ডনেসটা এক্স ক্রোমোজোমে থাকে, কালার ব্লাইন্ড, কালার চিনতে পারার জিনটা এক্স ক্রোমোজোমে থাকে, তাই ওটা সেক্স লিঙ্কড। ওগুলা মুখস্থ রাখতে হবে, কোনটা অটোসোমাল কোনটা সেক্স লিঙ্কড, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এবার বলো, টাং রোলিং করতে পারাটা ডমিনেন্ট না রিসেসিভ? তাহলে অটোসোমাল ডমিনেন্ট। তোমাকে এরকম একটা পেডিগ্রি দিয়ে দিল, দিয়ে জিজ্ঞাসা করলো যে এই পেডিগ্রিটা অটোসোমাল রিসেসিভ না অটোসোমাল ডমিনেন্ট না সেক্স লিঙ্ক রিসেসিভ না সেক্স লিঙ্ক ডমিনেন্ট। পারবা? যদিও অত কঠিন দিবে না, ওগুলা 12 এর দেয়। এমনি নর্মাল পেডিগ্রি দিলাম। তারপরে আরেকটা পেডিগ্রি কোথায় আছে দেখো, এই যে এটা, তাই তো? ইয়ার লোব। আমার এখানে ছবিটা অতটা ক্লিয়ার আসেনি। এই যে ইয়ার লোব এরকম সাসপেন্ডেড হতে পারে বা ফ্রি হতে পারে, অথবা ইয়ার লোবটা এরকম অ্যাটাচড হতে পারে। বুঝলা? তো দেখো, উম কোনটা ডমিনেন্ট আগের ইনফরমেশনে লেখা ছিল, ফ্রি ইয়ার লোব আর অ্যাটাচড ইয়ার লোবের মধ্যে ফ্রি হচ্ছে হচ্ছে তোমার ডমিনেন্ট, আর অ্যাটাচড হচ্ছে তোমার রিসেসিভ। তাহলে এইটা আলাদা পেডিগ্রি, এই যে ফ্যামিলি এ এটা আলাদা পেডিগ্রি, ফ্যামিলি বি এটা আলাদা পেডিগ্রি কিন্তু। স্যার এটা মাঝখানে কিছু হয় না। তাহলে স্যার এক্সেসিভ না ডমিনেন্ট? আমি, আমার তো ফ্রি, আমার ফ্রি স্যার, আমার ফ্রি, ফ্রি আছে স্যার। ফ্রি বলতে এটা এটা সবারই মোটামুটি এখানে ফ্রি। আচ্ছা দেখো, এই দাঁড়াও, তা কমপ্লিট হবে না কিন্তু, দাঁড়াও না। দেখো এখানে আহ আচ্ছা, তাহলে নর্মালটার ভিতরে কোনো কালার নেই, কিন্তু যেটা অ্যাটাচড ওটাকে আবার কি করা আছে, কালার করা আছে, মেল হোক ফিমেল হোক কালার করা আছে। এটা তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে। তো তোমার আগে বলো, এই যে মেলটা, তো ফ্রি ইয়ার লোব তো আমি ক্যাপিটাল এফ নাম দিলাম, আর যেটা রিসেসিভ ওটাকে স্মল এফ নাম দিলাম, ঠিক? আমাকে স্যার, তোমাকে বললো এই প্যারেন্টের জেনোটাইপ বের করতে, প্যারেন্টের জেনোটাইপ বের করতে বললো।
প্যারেন্টের জেনোটাইপ ওরকম ডাইরেক্ট বের করা যাবে না, আগে চিলড্রেনের জেনোটাইপ বের করি। সবার আগে দেখি এই যে কালার গুলো যেগুলো আছে, কালার গুলো অ্যাটাচ নাকি ফ্রি বলো তো? এই যে এই তো বলা আছে তো কালার গুলো অ্যাটাচ, আর অ্যাটাচটা রিসিসিভ, নাকি না? তাহলে একটাও কি ক্যাপিটাল এফ থাকলে অ্যাটাচড হবে? হবে না। দুটোকেই স্মল এফ হতে হবে। তাহলে একটা স্মল এফ ও কার থেকে পেলো? বাবার থেকে। আর একটা স্মল এফ কার থেকে পেলো? মায়ের থেকে। কিন্তু বাবা মা কেউ কি অ্যাটাচ? ফ্রি। তাহলে ওদের আরেকটা এফ ক্যাপিটাল হবে না স্মল হবে? ফ্রি হলে ক্যাপিটাল হবে। এই তো হয়ে গেল। বুঝলা, নিচ থেকে উপরে যেতে হয়। বাকিগুলো পারবা? আচ্ছা, এটাও তো স্মল এফ হবে, হ্যাঁ কি না? বাকিগুলা বলো তো, এটা কি হবে? ক্যাপিটাল এফ ও হতে পারে, বাবা দুজনের থেকে ক্যাপিটাল এফ পেলো, অথবা ক্যাপিটাল এফ স্মল এফ ও হতে পারে। বাকি সবগুলাই ক্যাপিটাল এফ অর ক্যাপিটাল এফ স্মল এফ। পারবা এরকম পেডিগ্রি? আচ্ছা, এইটা তো সব থেকে ইজি, ফ্যামিলি বি এরটা সব থেকে ইজি। দেখো, চিলড্রেনের সবগুলোই স্মল এফ, আর কালার দেখে বলেই দিতে পারছি যে বাবা মা দুজনেই স্মল এফ, মানে দুজনেই যদি অ্যাটাচড হয় তাহলে সবার, ওর বাচ্চা কাচ্চা সবারই অ্যাটাচড ইয়ার লোক হবে। আচ্ছা দেখো, এখানে কিছু কোয়েশ্চেন গুলো করে নাও। ক্যান ইউ ফাইন্ড দ্য অ্যান্সার্স অফ দ্য ফলোইং? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন্ডিকেটেড বাই স্কোয়ারস এন্ড সার্কেলস? স্কোয়ার মানে মেল, ফিমেল, এগুলো করো 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 তাড়াতাড়ি, বইতে লেখো। সলিড সিম্বলস। আচ্ছা, এগুলোর অ্যান্সার কি আগে কোথাও লেখা আছে নাকি? না, লেখা আছে কি? আমি তো নিজের মতো করে বললাম ডিজিজ ডট অ্যাবনর্মাল। তাহলে লিখে দাও ডিজিজ অর অ্যাবনর্মাল। ডিজিজড অর অ্যাবনর্মাল। আর হলো মানে হচ্ছে কি নর্মাল। আচ্ছা, হুইচ ট্রেট থ্রি ইয়ার লোব অর অ্যাটাচড ইয়ার লোব ইজ ডমিনেন্ট? থ্রি ইয়ার লোব ইজ ডমিনেন্ট। Family B has all children of one type only, whereas family A has both type. Parents in which family are heterozygous for the character? তো হেটেরোজাইগাস মানে দুটো আলাদা আলাদা, ফ্যামিলি এ না ফ্যামিলি বি? ফ্যামিলি বি তে তো সবই স্মল এফ হোমোজাইগাস। তাহলে বলবা হচ্ছে ফ্যামিলি বি, বি নাম্বার, সরি, এ, ফ্যামিলি এ হচ্ছে হেটেরোজাইগাস। আগের পেডিগ্রিতে কোনো কোয়েশ্চেন আনসার আছে এখানে? আগে কোনো কোয়েশ্চেন আনসার আছে? মনে করো চেক ইউর প্রগ্রেস টাইপের? নাই তো? কোথায়, কত পেজ? 27? হ্যাঁ 20। এই যে এইখানে কিছু আছে, প্রগ্রেস চেক করে নাও মেনশন দা ফলোইং টোটাল নাম্বার অফ পেয়ার্স অফ ক্রোমোসোম ইন ইচ বডি সেল ইন হিউম্যান। পেয়ার বলেছে, নাম্বার বলেনি। 23 পেয়ার্স। 46 মানে 23 পেয়ার্স মানে 46। নাম্বার অফ পেয়ার্স অফ অটোজোমস ইন ওয়ান সেল অফ হিউম্যান 22 পেয়ার্স। পেয়ার বলেছে রে ভাই, পেয়ার। অটোজোম 44টা থাকে, 44টা, 44টা মানে কতগুলো পেয়ার হলো? 22টা পেয়ার, 22 পেয়ার্স। তারপরে বলেছে কি a certain couple got only 4 daughters in a row and no son. Does it mean that a husband does not produce y bearing sperm? Explain. No, no বলতে হবে। The husband produces y bearing sperm, but in each case only the x bearing sperm has fertilized the x bearing ovum। কারণ এটা তো চান্সের খেলা, কত পার্সেন্ট চান্স থাকবে? এক্স ক্রোমোসোম বা ওয়াই ক্রোমোসোম ওভামকে ফার্টিলাইজ করার চান্স কত পার্সেন্ট? 50%। কারণ হাফ স্পার্মে এক্স ক্রোমোসোম থাকে, হাফ স্পার্মে ওয়াই ক্রোমোসোম থাকে, তাহলে চান্সটাও 50%। ওটা কিন্তু এখানে লেখা আছে। কোথায় লেখা আছে সেক্স ডিটারমিনেশন? কোথায়, কোথায় গেল সেক্স ডিটারমিনেশন? এই তো 50% কোথায় লেখা আছে? হ্যাঁ, কোথায় লেখা আছে জানো 50%?
হ্যাঁ, হ্যাঁ? কিন্তু পেজ নাম্বার যেখানে লেখা আছে হ্যাঁ, ওই যে একদম নিচে। ওই যে ও, রাইট সাইড। ওই তো 50% লেখা আছে যে অল এগস আর অ্যালাইক, যার মধ্যে শুধু এক্স ক্রোমোসোম থাকে, বাট স্পার্ম আর আইদার উইথ এক্স ক্রোমোসোম or with Y chromosome, 50% of each kind. So the type of sperm that fertilizes the egg determines whether the child will be male or female. স্পার্ম ডিটারমাইন করে যে ছেলে হবে না মেয়ে হবে, ওভাম না, ওভামের মধ্যে তো শুধু এক্স ক্রোমোসোম। এবার স্পার্মের এক্স ক্রোমোসোম যদি ফার্টিলাইজ করে তাহলে এক্স এক্স হয়ে গেল ফিমেল, আর স্পার্মের ওয়াই ক্রোমোসোম যদি ফার্টিলাইজ করে তাহলে এক্স ওয়াই হয়ে গেল মেল। তাহলে এটা স্পার্মের উপরে ডিপেন্ড করে, নট তাহলে বাবার উপরে ডিপেন্ড হবে। আর কি আছে তাহলে এটা খাতায় লিখে নিয়ে আসবা, এই 2 নম্বর কোশ্চেনটা। আর তারপরে আর কোথায় আছে প্রগ্রেস চেক? 34, 32। দাঁড়াও, একটা পলিড্যাকটাইলির একটা ইয়ে আছে, পলিড্যাকটাইলির একটা পেডিগ্রি আছে, এই যে দেখে নাও। 15 months old আকশাত, উত্তরপ্রদেশ, বরেলি উত্তরপ্রদেশ, যার একটা মানে হাতের আঙ্গুলে 7টা ফিঙ্গার আর পায়ের আঙ্গুলে 10টা ফিঙ্গার ছিল, টোটাল 34টা ডিজিট ছিল। এমনি কটা থাকবে? 20টা থাকার কথা, সেখানে 14টা এক্সট্রা। বাট পরে হি ওয়াজ অপারেটেড ইন এইমস নিউ দিল্লির এইমসে অপারেশন করে, 2011-তে অপারেশন করে ওটাকে ঠিক করে দেওয়া হয়। এবার পলিড্যাকটাইলি আগের ইনফরমেশনে ছিল, পলিড্যাকটাইলি হচ্ছে তোমার ডমিনেন্ট না রিসেসিভ? না, পলিড্যাকটাইলি ছিল ডমিনেন্ট। পলিড্যাকটাইলি ডমিনেন্ট ছিল, দেখো আমি দেখাই দেবো। আগের এই যে এইখানটাতে লেখা আছে, এই যে দেখো পলিড্যাকটাইলি ডমিনেন্ট। ওই একটু একটা পলি মানে অনেকগুলো, ডাকটাইল মানে ফিঙ্গার। আমরা হ্যাঁ, আমরা না রিসেসিভ না, এই জিনের হিউম্যান পপুলেশনে পলিড্যাকটাইলি জিনটা ইয়েটা মানে ফ্রিকোয়েন্সি খুবই কম। হ্যালো, হ্যাঁ আছে তো। তাহলে ইলেকট্রনিক দেখাও। হ্যাঁ আমার তো কালকে দিয়ে দিলাম, সবই আছে। না আছে আছে, আমার এসি আছে। হ্যাঁ মিটার মিটার চলছে, কিন্তু এসিটা চলছে না বলছো? আমার এসিটা চলছে, তাহলে হচ্ছে ভোল্টেজ খুবই কম হবে হয়তো, বুঝলা? ভোল্টেজ খুব আপ ডাউন করছে আজকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও হ্যাঁ চলছে তো, চলছে। তা এই যে আমার নাম্বার দেখাচ্ছে, মিটার দিকে চলছে, এটা চলছে। আমারটা হচ্ছে না, ওরা লোকদের হলে আমি আছি। হ্যাঁ, তাহলে লোকে না, দাঁড়াও আজকের দিনটা ওয়েট করো, কারণ গিয়ে আজকে ভোল্টেজ খুব আপ ডাউন হচ্ছে। তো তোমার এসি আলাদা আমার এসি আলাদা, হয়তো আমার এসিটা কম ভোল্টেজেই চলে, হতেই পারে। আচ্ছা, আর কোথায় আছে পলিড্যাকটাইলি? পলিড্যাকটাইলি ও এটা জাস্ট একটা কেস দেওয়া আছে, আর কিছু? আচ্ছা, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, এটা আমি পরের দিন বুঝাবো, ঠিক আছে? কেস 1 কেস 2, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, ক্রিস ক্রস ইনহেরিটেন্স, এগুলো পরের দিন আমি বুঝাবো। আচ্ছা, প্রগ্রেস চেক, এখানে চলে আসো। রাইট দ্য বেসিস অফ ইউনিট অফ হেরিডিটি, জিন, জিন। তারপরে হচ্ছে ডিফাইন অ্যালিল, ডমিন্যান্ট জিন, জেনোটাইপ, ফেনোটাইপ, রিসেসিভ জিন, বই থেকে লিখে নিয়ে আসবা। মেনশন দ্য নাম্বার অফ পেয়ার্ড হোমোজাইগাস ক্রোমোসোম ইন হিউম্যান ফিমেল। তোমার হচ্ছে 22 পেয়ার্স অটোজোম প্লাস এক্স এক্স, আর হিউম্যান মেল 22 পেয়ার্স অটোজোম প্লাস এক্স ওয়াই, এরকম ভাবে লিখে দাও। কারণ পেয়ার্ডে বলেছে তো, তাহলে তোমাকে 44 অটোজোম ওরকম লিখলে হবে না, 22 পেয়ার্স লিখতে হবে। ক্যান দেয়ার বি এ হেটেরোজাইগাস রিসেসিভ? নো। দেখো কেন আমি বলে দিচ্ছি, কখনো স্মল টি আর ক্যাপিটাল টি হেটেরোজাইগাস কন্ডিশনে থেকে স্মল টি কি এক্সপ্রেস হবে? হবেই না। সেই জন্য হেটেরোজাইগাস রিসেসিভ বলে কিছু হয় না,
হোমোজাইগাস রিসেসিভ হয় সব। ইজি রিসেসিভ ক্যারেক্টার সবসময় হোমোজাইগাস কন্ডিশনেই এক্সপ্রেস করে। তাহলে এটা লিখে নিয়ে আসবা, দেখবো কি লিখে নিয়ে আসো। তারপরে হচ্ছে 5 নাম্বার, লিস্ট এনি 4 ক্যারেক্টার্স অ্যালং উইথ দেয়ার ট্রেটস ইন হিউম্যান হুইচ ইউ ক্যান ইজিলি স্টাডি জাস্ট বাই অবজার্ভিং অ্যান্ড মেকিং ফ্যামিলি চার্টস। ওই যে আগেরটাতে আছে, আগে একটা চার্ট ছিল না হিউম্যানের, ওই যে আই কালার, কোথায় যেন, এই যে এটা, এখান থেকে যে কোনো চারটা পারবা তো? আচ্ছা, আর কি থাকলো এদিকে? মনোহাইব্রিড ক্রস তো হয়ে গেল। এই যে স্যার থ্রি ইয়ার্স অ্যাটাচ দিলাম। হ্যাঁ, 3 ইয়ার্স অ্যাটাচ ইয়ার তো করাই দিলাম। তাই না, বলছি লিস্টেনিং করতে একটা মানে এটাই তো না। কত নাম্বার পেজ? লিস্টেনিং করতে একটা পেজ নাম্বার বলো। 32। ও এটারই। 4 নম্বর ওটাই ও এই যে এটা। 4 নম্বর। ও 4 নাম্বারটা, ক্যান দেয়ার বি হেটেরোজাইগাস, ও লিস্ট এনি 4 ক্যারেক্টার্স। তো ইয়ার লোব লিখবা, ইয়ার লোব পি আর অ্যাটাচড। হ্যাঁ, ফিঙ্গার্স, ফিঙ্গার্স লিখো না, ওই চ্যাপ্টারে ওই চার্টে যা আছে ওগুলাই লিখো। হ্যাঁ, রাইট হ্যান্ড এর হয়, লেফট হ্যান্ড এর হয়, তো হ্যাঁ লিখে হয় না লেফট হ্যান্ড হ্যাঁ, রাইট হ্যান্ড। হয়, হয়। বুঝে বসলাম প্র্যাকটিস করবে। না, এমনি নরমালি হিউম্যান ইন্টেনশন রাইট ফুটই আগে ফেলে, লেফট ফুটটা পরে ফেলে। কিন্তু হ্যাঁ, এখন যদি কেউ প্র্যাকটিস করে মানে লেফট ফুটটাকে বেশি কাজে লাগায়, তাহলে লেফট ফুটের কাজটা আগে হবে। নরমালি রাইট ফুটটা আগে হয়। আচ্ছা, মেন্ডেলের এক্সপেরিমেন্ট। আচ্ছা দেখো, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, তোমার হচ্ছে কেস 1। কেস 1 দেখো হচ্ছে এখানে ফ্লাওয়ারের পজিশন দিয়ে করেছে, টার্মিনাল ফ্লাওয়ার, অ্যাক্সিলারি ফ্লাওয়ার। চার্ট দেখে বানাতে পারবা তো এই চার্টটা? তো টার্মিনাল হচ্ছে তোমার রিসিসিভ, অ্যাক্সিলারি হচ্ছে ডমিনেন্ট। তাহলে প্যারেন্ট নিবা, তারপরে F1, তারপরে F2, আর রেশিও গুলো লিখবা সব ওই ক্যাপিটাল টি স্মল টি এর মতনই, কিন্তু সেম সেম। টার্মিনাল ফ্লাওয়ার হয়ে যাবে তোমার, আচ্ছা অ্যাক্সিলারি ফ্লাওয়ার হয়ে যাবে ক্যাপিটাল এ, আর টার্মিনাল হয়ে যাবে স্মল এ। ওই এই দুটোকে প্যারেন্ট হিসেবে নিবা। F1 জেনারেশনে সব ক্যাপিটাল এ স্মল এ, F2 জেনারেশনে 1:2:1, ক্যাপিটাল এ স্মল এ। হ্যাঁ, হয়ে গেছে তো। আচ্ছা তাহলে তোমাদের হচ্ছে এই যে কত অবধি পড়া দেওয়া থাকলো? মেন্ডেলস ল, ডায়াগ্রিড রেশিও কোথায় গেল? হ্যাঁ, ল অফ সেগ্রিগেশন। এই যে ডাইহাইব্রিডটা তো পড়াইনি এখনো তোমাদেরকে। তোমরা ল এর মধ্যে ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন পড়বা। আর এইদিকে হচ্ছে তোমার কি রে ভাই, ডাইহাইব্রিড রেশিও তো তোমাদের এখানে ইয়েই করা নাই, একটাও চার্ট দেওয়া নাই, একটা কেসও দেওয়া নাই। বলো তো কেন দেওয়া নাই তোমাদের সিলেবাসে? ডাইহাইব্রিড নাই? না না, ডাইহাইব্রিড খুবই ইজি, এই যে এত অব্দি পড়া দিয়েছি। ডাইহাইব্রিডটা আমি পরের দিন পড়াবো, আছে আছে, ডাইহাইব্রিডটা এখান থেকে এত অব্দি তো, এটা আমি পরে পড়াবো। আর ল এর মধ্যে দুটা ল কিন্তু আমি বলে দিয়েছি, লাস্টের লটা ডাইহাইব্রিড থেকে এসছে, ওটা পরের দিন বলবো। ঠিক আছে, যাও।